সো শুরু করি আজকের ক্লাস। প্রথমে হচ্ছে আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে যেটা করছি ত্রিকোণমিতিতে আমরা এখন যেটা শিখবো এই ক্লাসে রিডিউস করা। রিডিউস করার বাংলা কেউ বলতে পারবা? রিডিউস করা মানে কি আসলে? কমানো। রিডিউস করা মানে কমানো। সো আমরা এখানে যে কাজটা করব, আমি একটু মনে করাই দিই। সাইন যদি তোমাকে 390 ডিগ্রি দেওয়া থাকে, তুমি চাইলে তাকে কিন্তু এরকম করতে পারো, সাইন 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি করতে পারো। আর 360 ডিগ্রি 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে কিন্তু 2 পাই। 2 পাই না? 360 ডিগ্রি মানে 2 পাই। আমরা যদি জোড় সংখ্যক পাই এর সাপেক্ষে কোনো কিছু হিসাব করি, তখন কিন্তু সাইন সাইনই থাকে, সাইনের কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তো তারপরের লাইনে আমি চাইলে লিখতে পারবো সাইন 30 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে খুব বড় একটা কোণ ছিল, 390 ডিগ্রি ছিল। এই কোণটাকে আমি রিডিউস করে 30 ডিগ্রি নিয়ে আসলাম না? কেন আমি আনতে পারলাম? কারণ 390 ডিগ্রি আর 30 ডিগ্রির মান কিন্তু সাইনের ক্ষেত্রে সেম। আমার কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি? আসলে রিডিউস করা আসলে আমাদের এই চ্যাপ্টারে রিডিউস জিনিসটা লাগবে। 390 ডিগ্রিকে আমি যে 300 সাইন 390 ডিগ্রিকে সাইন 30 ডিগ্রি লিখতে পারলাম, এই ভ্যালিডিটি কি আছে? আমি কি এটা লিখতে পারি? অথবা কিভাবে লিখতে পারছি? এটা কি ইউসা বুঝতে পারছো? কিভাবে লিখতে পারছেন সেটা একটু আবার বুঝাতে। হ্যাঁ ইউসা আমি শুনি নাই। হ্যাঁ আমি বলতেছি তোমাকে, শোনো। তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে যে হিসাবটা হচ্ছে, তুমি দেখবা বেজোড় মানে 90 ডিগ্রি সাপেক্ষে হচ্ছে। আচ্ছা 90 ডিগ্রি হিসেবে না লিখি, আমি বলি যে n π/2 প্লাস থিটা ওইটার সূত্র না? হ্যাঁ হ্যাঁ n π/2 প্লাস থিটা ওই সূত্র আর কি। সো আমাদের হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে যে পাই এর সাথে যদি জোড় সংখ্যা থাকে, সরি π/2 এর সাথে যদি জোড় সংখ্যা থাকে n × π/2, n × π/2 আকৃতি যদি কোনো কিছু থাকে, তো তখন n এর মানটা যদি জোড় হয়, n যদি জোড় হয় অথবা n যদি বিজোড় হয়, যদি n জোড় হয় ফাংশন ইজ ইকুয়াল টু ফাংশন। এটা বুঝো নাই আশা করি। আর n বিজোড় হলে ফাংশন ইজ ইকুয়াল টু কো ফাংশন। আমার কথা বুঝছো ইউসা? খেয়াল করো, তুমি কি আমার ওই প্রথম ক্লাসের মধ্যে ওই কো ফাংশনের ব্যাপারগুলো বুঝছিলা? সাইনের কো ফাংশন কে বলতে পারবা? না। সাইনের কো ফাংশন হচ্ছে, আচ্ছা তুমি তাহলে প্রথম ক্লাসটা করো নাই? আচ্ছা তোমাকে লিখে দিচ্ছি তোমার জন্য কো ফাংশন। দেখা যায় বোর্ডে লেখা দেখা যায়? না 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 দেখা যায় না? লাইট লাইট আচ্ছা ওইটা ছাড়া আর সব দেখা যাবে। আচ্ছা এখানে লিখি, এখানে দেখা যায় জি ভাইয়া। কো ফাংশন। সাইন এর কো ফাংশন হচ্ছে cos। এখন সাইনের কো ফাংশন cos দিয়ে কি বুঝাচ্ছি? যখন বেজোড় π/2 এর সাপেক্ষে তুমি কোনো কিছু হিসাব করবা, তখন সাইন কিন্তু cos এ কনভার্ট হবে। তো তোমাকে আমি একটা एग्जांपल দিই। তুমি যদি এরকম লেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি তার পরিবর্তে লিখতে পারবা cos থিটা। বুঝতে পারছো? জি কারণ বাট এটা বিজোড়ের ক্ষেত্রে আচ্ছা 90 ডিগ্রির সাপেক্ষে করার কারণে কেন cos থিটা লিখতে পারলাম? কারণ 90 ডিগ্রিতে লেখা যায় π/2। π/2 এর আগে কি আছে? 1 আছে, ঠিক না? 1 × π/2 মানে 1 একটা বেজোড় সংখ্যা, মানে এখানে কি বেজোড় সংখ্যক π/2 না? বেজোড় সংখ্যক π/2 এর সাপেক্ষে আমি থিটাটা আসছে, তাই সাইন কিসে কনভার্ট হইছে? সাইন হচ্ছে cos এ কনভার্ট হইছে, সাইন হচ্ছে তার কো ফাংশনে কনভার্ট হইছে। আচ্ছা এইবার যদি আমি এখানে যদি a লিখতাম সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি আসতো? সাইন থিটা। কেন সাইন থিটা আসতো? কারণ 180 ডিগ্রি মানে কি? 2 × π/2। এখন 2 তো আসলে জোড় সংখ্যা, জোড় সংখ্যক π/2 এর সাথে হিসাব করতেছি, তাই সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। আচ্ছা এখন আমাকে হিসাব বলো, যদি 180 ডিগ্রি প্লাস থিটা করতাম তাহলে কি হইতো? একশো 180 ডিগ্রি প্লাস থিটা। আমি তোমার জন্য একটু সহজ করে দিচ্ছি। এখানে হয়তো মাইনাস সাইন থিটা।
কেন মাইনাস সাইন থিটা? আমাদের যখন ত্রিকোণমিতিতে যখন আমরা রিডিউস করবো, মানে বড় একটা কোণকে আমি এখানে রিডিউস করছি না, দেখো তো 180 ডিগ্রি প্লাস থিটা ছিল, আমি ওইটাকে শুধু থিটাতে নিয়ে আসছি, তখন হয়তো মাইনাস সাইন থিটা। এখন তোমার প্রশ্ন হচ্ছে মাইনাস সাইন থিটা কেন হলো? ত্রিকোণমিতিতে যখন তুমি রিডিউস করবা কোণকে, তুমি দুইটা জিনিস মাথায় রাখবা। প্রথম জিনিস মাথায় রাখবা যে ভিতরে যে কোণটা আছে, এই কোণটা কি জোড় পাই বাই 2 না বেজোড় পাই বাই 2? এখন তুমি আমাকে অ্যানসার দিবা, আমি জানি যে তুমি বলবা এখানে তো ভাইয়া জোড় পাই বাই 2 আছে, কারণ 2 * পাই বাই 2 মানে কি 180 ডিগ্রি, 2 * পাই বাই 2 মানে কি 2 পাই 180 ডিগ্রি। তার মানে জোড় পাই বাই 2 থাকার কারণে সাইন তার কো ফাংশনে কনভার্ট হবে না। সাইনের কো ফাংশন হচ্ছে cos, সেকের কো ফাংশন হচ্ছে কোসেক, টেন এর কো ফাংশন হচ্ছে কট। আচ্ছা, সো সে তাহলে তার কো ফাংশনে কনভার্ট হবে না। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা কি, যে অ্যাঙ্গেলটা আমি দেখলাম সেটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, মানে সেটা কোন চতুর্ভাগের অ্যাঙ্গেল, এবং ওই চতুর্ভাগে সাইনের চিহ্ন কি পজিটিভ নাকি নেগেটিভ। এখন তুমি আমাকে বলো 180 ডিগ্রির চেয়ে বড় একটা কোণ কোন কোয়াড্রেন্টে পড়ে? 180 ডিগ্রি যোগ থিটা, এটা যদি আমি একটা চতুর্ভাগ আঁকি, তাহলে দেখো তো এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে যদি আমি আরো একটা থিটা যোগ করি, তাহলে সে থার্ড কোয়াড্রেন্টে পড়ে না? থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। নেগেটিভ। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা লিখতে পারবো আমি? লিখতে হবে আমাকে? পারবো না, লিখতেই হবে। আচ্ছা, সো এই কাজটাই হচ্ছে কি আমি যেটা করলাম, টা রিডিউস করলাম। কিভাবে রিডিউস করলাম? আমি বড় একটা কোণকে ছোট কোণে কনভার্ট করলাম, ঠিক আছে? এই রিডিউসটা আমাদের লাগবে, কারণ হচ্ছে ত্রিকোণমিতিতে কোণ কিন্তু অসীম। এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রি পর্যন্ত হয়, বা ত্রিকোণমিতিক কোণ কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকে, চাইলে অসীম পর্যন্ত হইতে পারে। সুতরাং আমাদেরকে এই কোণগুলোকে রিডিউস করে নিয়ে আসতে হবে, এমন একটা ফরম্যাটে রিডিউস করতে হবে যেন আমরা সেই মানটাকে ব্যবহার করতে পারি। যেমন ইউসা, তুমি এবার খেয়াল করো, 390 ডিগ্রি ছিল, 390 ডিগ্রিকে ভাইয়া কেমনে রিডিউস করছি? আমি 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি লিখছি। তো 360 ডিগ্রি আসলে কি জোড় পাই বাই 2 না বিজোড় পাই বাই 2 বলো তো? 360 ডিগ্রিকে লেখা যায় না 4 * পাই বাই 2? জি, জোড়। 4টা 90 ডিগ্রি, 4 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি, তার জোড়। জোড় থাকলে তাহলে জোড় থাকলে সাইনই থাকবে, আমি দুটো কনফার্ম, তাহলে সাইন লিখবো। এখন কথা হচ্ছে প্লাস সাইন 30 ডিগ্রি লিখবো না মাইনাস সাইন 30 ডিগ্রি লিখবো, সেটা ডিপেন্ড করবে এটা কোন কোয়াড্রেন্টের কোণ। 360 ডিগ্রি, আচ্ছা হ্যাঁ 360 ডিগ্রির সাথে যদি 30 ডিগ্রি যোগ করো, তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে বা কোন চতুর্ভাগে পড়ে? প্রথম কোয়াড্রেন্ট সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে আমি সাইন 390 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারবো? সাইন 390 ডিগ্রির পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি জাস্ট একটু বেসিক আইডিয়াটা দিলাম। তো আমরা এখন বইয়ের এই রিডিউসিং ম্যাথ গুলোতে চলে যাই। আশা করি তোমরা পারবা, সবাই পারবা। আজকে চ্যাপ্টারটা সহজ, ইন্টারের ত্রিকোণমিতি হিসেবে যথেষ্ট সহজ। স্যার, হ্যাঁ বলো। স্যার, অসংজ্ঞায়িতকে বিপরীত করলে 0 কিভাবে আসে? অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0 না? 1/0 আসলে অসংজ্ঞায়িত, এটার কথা বলতেছো? জি স্যার। এখন যদি আমি এটাকে উল্টাইলে কি হবে? 0/1 না? 0 উপরে যদি থাকে তাহলে কিন্তু 0 আসে অ্যানসার, কিন্তু কোনো কিছু তুমি 0 দিয়ে ভাগ করতে পারো না। আচ্ছা, একটা মজার ব্যাপার, আমি কি তোমাদেরকে এই জিনিসটা বলবো, তোমরা এটার ব্যাখ্যা শুনতে চাও কেন আসলে 0 দিয়ে ভাগ করা যায় না? শুনবা? জি স্যার। এটা একটা মজার জিনিস। দেখো, যেহেতু যে কোশ্চেনটা করছো, আমার এখন সব কথা তোমার সাথে। তুমি এখন আমাকে বলো, আমরা যে ভাগ শিখছি, আমি যদি a একটা সংখ্যা, b একটা সংখ্যা, আমি যদি a কে b দিয়ে ভাগ করি, আমার ভাগফল কি আসবে? যে কোনো একটা সংখ্যা আসবে। একটা সংখ্যা ধরলাম c আসবে, ভাগফল কয়টা আসবে? একটাই তো আসবে, তাই না? একটাই ভাগফল আসবে। আচ্ছা, এখন আমি একটা অ্যাবস্ট্রাক্ট একটা এক্সাম্পল দিলাম। এখন আমরা চলো একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখি। ধরো আমি 10 কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসবে 2 হইলো, 2 হইলো। এখন তাহলে আমাদের ভাগ আমাকে কি বলে? আমাদের ভাগের ডেফিনেশন অনুযায়ী যে তুমি যদি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করো, ভাগফল পাবা শুধুমাত্র একটা। এটা হচ্ছে ভাগের সংজ্ঞা। এখন যে মানুষটা বা যে জিনিস ভাগের সংজ্ঞা মানবে না, তাকে আমরা বলবো অসংজ্ঞায়িত, মানে কি সে সংজ্ঞা মানে নাই। এখন দেখি 0 কিভাবে ভাগের সংখ্যাটা মানে না। চলো, যখন আমি ধরলাম, আমি একটা কাজ করি, আমি এখানে
1/0 করলাম। এখন 1/0 করলে ভাগের অ্যান্সারটা কত আসবে বলতে পারবা কেউ? এই ভাগের অ্যান্সার স্যার আসে না। এটা অসংজ্ঞায়িত। কথা হচ্ছে কি অ্যান্সার আসে দুইটা আসে answer। একটা আসে প্লাস 1 ইনফিনিটি, আর 0। একটা আসে মাইনাস ইনফিনিটি। একটা আসে প্লাস ইনফিনিটি, একটা আসে মাইনাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই কিভাবে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসলো। আচ্ছা দেখো, আমি যখন জিরোকে ক্যালকুলেটরের মধ্যে বসাচ্ছি তখন ক্যালকুলেটর বলতেছে আমি ম্যাথ এরর, মানে আমি পারতেছি না এটার মান বের করতে। তাহলে আমরা একটা কাজ করি, জিরোর যে ছোট একটা জিনিস বসায় দেখি, জিরোর খুব কাছাকাছি। আচ্ছা দেখো, জিরো হচ্ছে সংখ্যা রেখার এই জায়গায় জিরো, জিরোর কাছাকাছি বলতে কিন্তু জিরোর ডান পাশে একটা সংখ্যা কাছাকাছি থাকতে পারে, বাম পাশে একটা সংখ্যা কাছাকাছি থাকতে পারে। আমি জিরোর থেকে বাম পাশে একটা সংখ্যা বসাবো, খুব কাছাকাছি একটা সংখ্যা বসায় দেখবো তার মানটা কত কত হয়। আবার জিরোর ডান পাশে খুব কাছাকাছি একটা সংখ্যা বসায় দেখবো তার মানটা কত হয়। এই কাজটা চলো আমরা করি। ক্যালকুলেটর আছে সবার কাছে? তাহলে আমাকে একটু হেল্প করবা। হেল্প যেটা করবা, জিরোর খুব কাছাকাছি একটা সংখ্যা কিন্তু এরকম হতে পারে যে মাইনাস, আমি যদি এই পাশ থেকে চিন্তা করি তাহলে মাইনাস 0.00000, ধর 4টা জিরো দিলাম, 4টা জিরোর পর একটা 1 দিলাম। এটার মান কত বলতো? 1 কে মাইনাস 0.4টা জিরো দিয়ে ভাগ করলে কত আসে? মাইনাস 1 লাখ। মাইনাস 1 লাখ। ও মাই গড, মাইনাস 1 লাখ। আচ্ছা, তাহলে আমি যদি জিরোর সংখ্যা 0 পয়েন্ট আবার মাইনাস 0 পয়েন্ট আরো বাড়াইতাম তাহলে এটা আরো বড় হইতো না সংখ্যাটা? জি ভাইয়া। আকিদা তুমি কি বুঝতে পারতেছো? জি আচ্ছা স্যার, ভাইয়া, বুঝছি। এটা আরেকটু করে করলাম। আমি যদি 0 কে ওই সাইডে আর গুণন অনুযায়ী করি, আমার এই সাইডে 1 আসতে হবে। আমি হ্যাঁ। যেটাই বসে আমার 1 আসে না। হ্যাঁ, এটাও একটা কথা, এটাও একটা, আমি ওখানে যাচ্ছি। তো ওইটাও সংজ্ঞা মানে না। তো আমি আমার মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখো তোমরা এটা বুঝবে। সো আমি যত এখানে মাইনাস 0.00 যতগুলো জিরো বাড়াবো অ্যান্সারে তত বেশি জিরো আসবে। আমি যদি এখানে মাইনাস 0.2টা জিরো দিতাম অ্যান্সার আসলে 1000, তাই না? আমি জি এখানে 4টা জিরো দিলে 1 লাখ আসে, মানে মাইনাস 0 পয়েন্ট আরো জিরো বাড়াইলে আরো জিরো আসবে এখানে। তাহলে আমি যত বেশি জিরোর কাছাকাছি যাচ্ছি আমার ভাগফল তত বেশি বড় হচ্ছে না? আমি যদি আর ভাগফলটা কোন দিকে হচ্ছে? মাইনাস হচ্ছে। একটু আগে বলছো যখন আমি 4টা জিরো 5টা জিরো বসালাম তখন কিন্তু আলিফ আমাকে বলতে মাইনাস 1 লাখ। তো আমি যদি এখানে জিরো দিয়ে ভাগফল দিতে আমি জানি না, আমি জিরোর খুব কাছাকাছি একটা মান, লেফট হ্যান্ড সাইডের কাছাকাছি একটা মান, জিরোর কিন্তু কাছাকাছি একটা মান, এদিকেও একটা কাছাকাছি একটা মান আছে যেটা হচ্ছে মাইনাস 0.0000 এরকম হতে পারে। আবার এই পাশেও কিন্তু জিরোর খুব কাছাকাছি একটা মান আছে যেটা হচ্ছে শুধু 0.00 হতে পারে। আমি যখন মাইনাস 0.000 বসাই এটা কিন্তু জিরোর খুব কাছাকাছি একটা মান, এটা বসাইলে আমার অ্যান্সার কিন্তু আস্তে আস্তে মাইনাস অনেক বড় একটা সংখ্যা আসে, 10 টু দি পাওয়ার খুব বড় কিছু আসে, ঠিক না? আমি যদি এক্সাক্ট, তাহলে এ আমাকে কি বলতেছে? সে আমাকে বলতেছে হ্যাঁ তুমি দেখো আমি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু তুমি আমাকে বসানোর কারণে অনেক বড় একটা মাইনাস, অনেক বড় একটা ভ্যালু পাইছো। তাহলে তুমি যদি এক্সাক্ট জিরো বসাও তাহলে তুমি পাবা মাইনাস ইনফিনিটি। আবার আমি যদি এখানে জিরোর খুব কাছে এই পাশে ডান পাশে একটা ভ্যালু বসে, এটাও কিন্তু জিরো খুব কাছে, সংখ্যা রেখার দিকে তাকাও, এটাও কিন্তু জিরো খুব কাছে। আমি যদি খুব কাছাকাছি মাইনাসটা বাদ দিয়ে 0.0000 একটা ভ্যালু বসাই, এটাও জিরোর খুব কাছে, কিন্তু এটা দিয়ে যখন আমি 1 কে ভাগ করতেছি তখন আমার ভ্যালু কত আসতেছে? প্লাস ইনফিনিটি, ঠিক না? আমি যদি এখানে এক্সাক্ট জিরো বসাই তাহলে ইনফিনিটি আসবে, আর এক্সাক্ট জিরো না বসাইলে আমি মনে করে এখানে 1 2 3 4টা বসালাম তাহলে আসবে প্লাস 10 টু দি পাওয়ার 4। আমি যদি আরো জিরো বসাই 0.0000 10 টু দি পাওয়ার 6, আরো জিরো বসাই 0.000 10 টু দি পাওয়ার 8। মানে আমার সংখ্যাটা জাস্ট বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আমি এখানে কয়টা জিরো বসাতে পারবো? এরকম অসংখ্য জিরো বসাতে পারবো, তার সংখ্যাটা বড় হইতেই থাকবে। আমি যদি এক্সাক্ট জিরো বসাই তাহলে সে আমাকে কি বলতেছে? সে আমাকে বলতেছে ভাই তুমি যদি এক্সাক্ট জিরো বসাও তাহলে হয়তোবা তুমি প্লাস ইনফিনিটি পাইতে পারো। আগের লোক আমাকে বলছে তুমি মাইনাস ইনফিনিটি পাইতে পারো, এবার বলতে তুমি প্লাস ইনফিনিটি পাইতে পারো। কিন্তু আমরা তো জানি যে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হওয়ার কথা একটা, কিন্তু আমি দেখতেছি যে কোনো একটা সংখ্যাকে যখন আমি জিরো দিয়ে জিরোর খুব কাছাকাছি নেগেটিভ একটা মান দিয়ে ভাগ করতেছি তখন আসতেছে মাইনাস ইনফিনিটি, আবার জিরোর খুব কাছাকাছি পজিটিভ একটা মান দিয়ে ভাগ দিচ্ছি তখন আসছে প্লাস ইনফিনিটি। তার মানে জিরো দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসে প্লাস মাইনাস ইনফিনিটি। তাই এটা ভাগের কোনো সংজ্ঞা মানে না, ভাগের সংজ্ঞা অনুযায়ী ভাগফল আসার কথা একটা, বাট এখানে ভাগফল আসছে দুইটা, তাই এটাকে বলা হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। ডেফিনেশন মানে না, যে ডেফিনেশন মানে না তাকে বলা হয় আনডিফাইন্ড, ঠিক আছে?
সো এটা হচ্ছে অসংজ্ঞায়িত। সো এই ভাগের কোনো ডেফিনেশন মানে না। সো এটা কি বুঝছো? এটা যদিও তোমাদের পড়ার বাইরের একটা জিনিস, একটা এক্সট্রা একটা জিনিস, জাস্ট আলোচনার আসতো তাই বললাম। বুঝতে পারছো? আমি জানতাম ভাই আর গুণন অনুযায়ী মানতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে গিয়ে তুমি যদি আর গুণন দিয়ে করো, ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 1 কে 0 দিয়ে লিখলাম। এখন কথা হচ্ছে তুমি ধরলাম তাদের ভাগফল হচ্ছে x, ঠিক আছে, আলিফের কথা অনুযায়ী এখানে x, তাহলে যদি আমি আর গুণন করি তাহলে 1 কি আসবে 0 * x। এখন আমরা যেটা জানি 0, এখন x এর মান তুমি কত বসাবা বলো তোমাকে? x এর যাই মান বসে যদি তুমি আসে না 1 তো। বসাও তাও 0 আসবে, 2 বসাও তাও 0 আসবে, x এর মান 5 বসাও তাও 0 আসবে। x এর মান তুমি যাই বসাও তাতেই কিন্তু এখানে অ্যানসার কিন্তু 0 আসবে। তার মানে x এর এখানে নির্দিষ্ট কোনো মানই নেই। মানে 1 কে তুমি 0 দিয়ে যদি ভাগ দাও x এর কোনো নির্দিষ্ট মানই পাবা না, মানে এটা ডেফিনিশন মানতে হবে একটা ভাগফল আসার কথা একটা, কিন্তু আমি দেখতেছি এখানে x এর মান মানে x বলতে এখানে ভাগফল না, x বলতে গেলে এখানে ভাগফল। এখন তুমি দেখতেছো যে এখানে ভাগফল কিন্তু যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইলেই জিনিসটা মানে এখানে মিলতেছে না, মানে কোনো কিছুতেই মিলতেছে না, ঠিক না? এক্স এর মধ্যে কি হবে এটা কেউ জানে না, মানে ভাগফল তুমি জানো না, মানে ডেফিনেশন অনুযায়ী তুমি কোনো একটা নির্দিষ্ট ভাগফল তুমি বলতে পারতেছো না। সো এইভাবে তুমি চাইলে এটা দিতে পারো, ব্যাখ্যাটা দিতে পারো। যে জিনিসগুলো নিয়ে মানে এই জিনিসগুলো নিয়ে এখনো গবেষণা চলে আর কি, মানে যেহেতু এগুলো কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো অ্যান্সার নাই, তো এগুলো নিয়ে এখনো গবেষণা চলে, তো এক একজন এক একভাবে জিনিসগুলো ব্যাখ্যা করো। আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা আমি এক জায়গা থেকে একটা ইন্টারনেট থেকে দেখতেছি, ইন্টারনেট থেকে একজন হার্ভার্ডের একজন টিচার উনি ব্যাখ্যা করছিল, তো আমি ইন্টারনেটে দেখছিলাম। তো যাই হোক, তোমরা হচ্ছে এই জিনিসগুলো পড়বা কোথায় জানো? ক্যালকুলাসের নাম শুনতো? ক্যালকুলাস কিন্তু খুব ছোট ছোট পরিবর্তন নিয়ে কাজ করে। তো ক্যালকুলাসের মধ্যে এই ধরনের জিনিস আসে আর কি, যে অসংজ্ঞায়িত, অনির্ণেয়, এই ফরম্যাট গুলো আসে। তো তখন আমরা ডিটেইলস আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতিতে চলে যাব। তো আমার মনে হচ্ছে আমি প্রথমে যে ম্যাথটা তোমাদেরকে দিব ওটা সবাই তোমরা পারবা। আমি কেতাবুদ্দিন থেকে 1 এর বি নম্বর ম্যাথটা দেই, আই গেস তোমরা পারবা। তোমাদের কাজ হচ্ছে সেটাকে সিম্পলিফাই করা, মানে এটাকে রিডিউস করা তো অলরেডি শিখছো। সাইন, সবাই খাতা কলম নিয়ে বসো, আমাকে অ্যানসারটা বলবে। সাইন 780 ডিগ্রি ইনটু কস 390 ডিগ্রি যোগ সাইন -330 ডিগ্রি ইনটু কস -300 ডিগ্রি। আচ্ছা তোমরা কি ম্যাথটা পারবা না আমি করে দিব? রিডিউস করতে পারবো না? আমার মনে হয় সবাই রিডিউস করতে পারবা। জিনিসগুলোকে হচ্ছে রিডিউস করো, বড় বড় কোণগুলোকে ছোট ছোট কোণ বানায় নিয়েছো। জোর π/2 এর সাপেক্ষে করলে বেশি সুবিধা। ইউসা পারবা না আমি করে দিব সাইডে? দেখি, চেষ্টা করো। আর বাকি সবাই আমাকে দ্রুত অ্যানসারটা বলো, আমি পরের ম্যাথে যাব। আর 1 ঘন্টা সময় আছে আমাদের। আচ্ছা আমিও করি তোমাদের সাথে। সাইন 780 ডিগ্রি না, 780 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 360 ইনটু 2, সাইন 2 ইনটু 360 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি মানে 720 ডিগ্রি যোগ 60 ডিগ্রি ইনটু কস 390 ডিগ্রিকে লেখা যায় কস 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। আর সাইন মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, এটা তোমরা আশা করি জানো। সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, সুতরাং এখানে আসবে মাইনাস সাইন 330 ডিগ্রি। আর cos মাইনাস থিটা মানে কিন্তু শুধু cos থিটা, cos মাইনাস থিটা মানে কিন্তু শুধু cos, কারণ কি দেখো মাইনাস কোণটা হলো ফোর্থ কোয়াড্রেন্টের কোণ বুঝায়, cos হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, বাট sin কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তাই হচ্ছে মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটাই হবে, বাট sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হবে। আমি মাইনাস sin 330 ডিগ্রি বসাইলাম আর এখানে cos 300 ডিগ্রি বসাবো। এরপর আমি চলো এটাকে আরেকটু ছোট করে আসি। এবার দেখো জোর π/2 সাপেক্ষে 60 ডিগ্রি যোগ হচ্ছে, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়তে? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তোমরা কি হিসাব করলে বুঝবে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কোন। তাহলে আমি এখানে হচ্ছে ডিরেক্ট sin 60 ডিগ্রি বসাই দিতে পারি।
আর 360 ডিগ্রির সাথে আরো 30 ডিগ্রি যোগ হচ্ছে, তাহলে এখানে cos ই থাকবে, আর এটাও হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, তাহলে এখানে আমি cos 30 ডিগ্রি বসাই দিতে পারি। ওকে, এবার হচ্ছে 780 থেকে ভাঙা কি জরুরি ছিল? 780 মান তো আমি ডিরেক্ট জানি না, মানে আমাকে তো হচ্ছে খাতা কলমে দেখাইতে হবে এটার মান বাট কিভাবে। কোয়াড্রেন্টটা তো আচ্ছা, কিন্তু আমরা তো চতুর্ভাগটা বের করতে পারতাম কোন চতুর্ভাগে পড়ে। মানে 780 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ছে সেটা বের করতে পারতাম, এটা বলতে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই করছি, ওই যে 2 × 360 ডিগ্রি করছি, তো আমি ওটা করার জন্যই তো এটা সাহায্য নিলাম। 2 × 360 ডিগ্রি মানে হচ্ছে এই একবার 360 ডিগ্রি আবার 360 ডিগ্রি, তাহলে এই যে এরপরে হচ্ছে এখানে করব, ঠিক আছে। ওইটা বের করার জন্য আর কি আমি 2 × 360 ডিগ্রি করছি। বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে sin 330 ডিগ্রি মানে হচ্ছে এটা করা যায় প্লাস ইনটু মাইনাস সাইন, আর 330 ডিগ্রি লেখা যায় 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইনটু cos 300 ডিগ্রিকে লেখা যায় cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। এই পর্যন্ত লিখলাম। সো এইখানে sin 60 ডিগ্রি মান কত? √3/2। ভাই অ্যানসার হাফ। হ্যাঁ, তাহলে আমি করে দেখি মিলে কিনা। আর cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান যেটা cos 30 ডিগ্রি মান সেম √3/2। ওকে, এরপরে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা আচ্ছা বলো তো 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? বলতেছি ফোর্থ কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, কিন্তু আগে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে পজিটিভ sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। আর এটাও ফোর্থ কোয়াড্রেন্টে cos হচ্ছে পজিটিভ, তাহলে এখানে হবে sin 30 ডিগ্রি ইনটু cos 60 ডিগ্রি। কারণ 360 ডিগ্রি হিসাবে হিসাব করতেছি, তাহলে cos ই থাকবে। সো sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রি মানে হচ্ছে কত? হাফ। সো এখানে যদি আমি হিসাব করলে কত আসে? হিসাব করলে হচ্ছে যে 3/4 আসে, 3/4 যোগ 1/4, এখানে কিন্তু 1 আসে। হ্যাঁ, আমারও 1 আসছিল। আচ্ছা, কার হাফ জানি আসছে? ওই যে আলিফের হাফ আসছে। আচ্ছা, আমি মাইনাস করছি। ও আমার 1 আসছে, তো আলিফ মানে ভুল করছে না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা পারা গেছে না? তো আমি না সেকেন্ড ভাঙি নাই। তুমি কি ক্যালকুলেটর করে ফেলছো ডিরেক্ট? না না, ওই যে 780 কেই কোন চতুর্ভাগে ওইটাই নিয়ে ফেলছি, ওই যে 2 × 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এই লাইনটা লিখিনি। ও আচ্ছা, এই লাইন না লিখে তুমি কি ডিরেক্ট এর পরের লাইনে sin 60 ডিগ্রি বসাই দিছো? হ্যাঁ sin 60 ডিগ্রি বসাই দিছো ডিরেক্ট, মানে কোন চতুর্ভাগে পড়ে ওইভাবে। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় কি তুমি একটু ভেঙে বললে ভালো, টিচাররা নাম্বার নাও দিতে পারে। কিভাবে আসলে জিনিসটা আসছে একটু দেখা দিতে ভালো হবে। আসলে আমি এভাবে শিখছি, এখন কনসিডার করবে কিনা জানি না, আমিও টিচার হইলে হয়তো কনসিডার করবো। পরীক্ষার হলে তো ডাইরেক্ট অ্যানসার মেলানোর জন্য ক্যালকুলেটরে বসালেও চলে আসে। ক্যালকুলেটর দিয়ে তোমরা অ্যানসার মিলাইতে পারো, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে একটা প্রসেস অনুযায়ী তো ম্যাথ করতে হবে, ঠিক না? টিচাররা তো তোমার দেখাইতে হবে, হ্যাঁ দেখো আমার কাছে ক্যালকুলেটর নাই, তাও আমি ম্যাথটা পারছি, এভাবে করছি। ক্যালকুলেটর দিলে তো সব ম্যাথই করতে হবে। আচ্ছা, এখন একটা কাজ করো, এবার একটা ম্যাথ দেই, একটু একটু মজার, ভালোই মজার আছে। হ্যাঁ, এই ম্যাথটা সবাই করুন, এটা পারতে হবে সবাইকে। এটা হচ্ছে sin মাইনাস 1230 মাইনাস cos ইনটু 2n যোগ 1 ইনটু পাই যোগ পাই/3। এই জিনিসের ভ্যালুটা বলো তো কত? এটার ভ্যালু কত আসছে দেখো তো। ভাইয়া এখানে কি n হচ্ছে কি পূর্ণ সংখ্যা? এটা আসলে n কি পূর্ণ সংখ্যা না, এটা দরকার হবে না। ভাই n এর মান কি একবার 1 2 3 4 এমনি বসাবো নাকি? না 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 না, এটা তোমাদের লাগবে না, তোমরা অঙ্কটা একটু স্বাভাবিকভাবে করতে থাকো। আচ্ছা, এটারে গুণ দিয়ে দাও, এরপর দেখবা অঙ্কটা অটোমেটিক মিলে যাবে। স্যার কোশ্চেনটা একটু মুখে বলবেন, বোর্ডে লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে তো আমি একটু বলতেছি, শুনো।
সাইনের ভিতরে হচ্ছে -1230 ডিগ্রি, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইনাস, আমি বড় করে লিখবো, বোর্ডে কি বড় করে লিখবো আর একটু, না কেউ নেটে সমস্যা বলছে? তো মাইনাস কস ভিতরে কি সেটা 2n + ব্র্যাকেটের 1, মধ্যে? 2n + 1, 2n + 1 * পাই প্লাস π/2। আমি একটু বড় করে লিখবো। জি স্যার, একটু বড় করে লিখেন, ভিতরেরটা একটু বুঝতেছি না। ঠিক আছে এবার? এই ম্যাথটা দেখো তো, তোমরা একটু চেষ্টা করে দেখো পারো কিনা, নাইলে আমি করে দিব। আচ্ছা আমিও করি। না ভাই, না ভাই, পারবো পারবো পারবো। আচ্ছা, যারা পারবে তাদের জন্য আমি করি নাকি করবো, করবো না পারবা? ট্রাই করো। স্যার কস কস ভিতরে 200, এটা প্লাস cos 1। cos হচ্ছে 2n + 1, 2n + 1, twice n আচ্ছা, + 1। 2n। হ্যাঁ, দেখো তো এটা একটু দেখো তো পারো কিনা। এগুলো হচ্ছে মজার, বুঝছো? এগুলো হচ্ছে অ্যাডমিশনে এমসিকিউ তে আছে, এমসিকিউ তে এই টাইপের ম্যাথ দেয় আর কি, মানে ডিরেক্ট মান বের করতে পারবে এরকম ম্যাথ দেয় না, মানে একটু মাথা খাটায় বের করতে এরকম ম্যাথ দেয় স্বাভাবিকভাবেই। সো যেহেতু তোমাকে টেস্ট করবে যে সবচেয়ে মেধাবী কে, ওখানে তো একটু দিবে এরকম। একটু চিন্তা করলেই পারবা, আমি বিশ্বাস। ইউসার কি অবস্থা? ইউসার পারতেছে এটা? দেখতেছি। আমি করব? দেখি একটু। হ্যাঁ, -1 অথবা 1 আসবে। -1 অথবা 1। -1 আসছে আমার। তোমার কি -1 এখানে আসবে? ইন্টার কাজ কি? এনের আসলে এনের একটা কাজ আছে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখানে অ্যান্সার হবে 0। আচ্ছা আমি করি, হ্যাঁ আমি করি, চলো। প্রথমে সাইনটাকে ভাঙাই, সাইনটা ভাঙাইতে আমাকে একটু হেল্প করতে পারো তাহলে। সাইন, আচ্ছা সাইন -1230 ডিগ্রিকে আমি কি লিখবো? মাইনাস সাইন 1230 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো, বলো। সাইন 1200 -1230 এর মান আসে -1/2। আর এখানে কসের কিভাবে করব? হ্যাঁ ওইটা তার, চলো কস হচ্ছে আমি দেখাই, আমি তাহলে দেখাই। মাইনাস এই কস, আমি একটা কাজ করি, পাই দিয়ে 2n এটাকে গুণ দিয়ে দিই, ঠিক আছে? কি আসলে 2n পাই যোগ পাই যোগ পাই যোগ π/2, এরকম আসে না? এরকম আসছে, দেখো তো গুণ দিলে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এরপর পরের লাইনে যাচ্ছি, তোমরা একমত হইলে আমি পরের লাইনে যাবো। আচ্ছা সাইন 1230 ডিগ্রিকে কি করা যায় বলো তো, কি করা যায়? আমি একটু ক্যালকুলেটর নিই। ভাই 3 * 360 3 * এইভাবে আছে, 360, হ্যাঁ ওইভাবে তো আছে। এইভাবে আছে, মাইনাস অন্য সাইন দেখতেছি না। 3 * 360 সাথে কত যোগ করা লাগবে? 150। 150, জি ভাই। কি আমার তো মুখস্থ হয়ে গেছে রে। হ্যাঁ ঠিক আছে 150। ভাই 120 দিয়েও আসে না, 270 দিয়েও আসে না, 90 দিয়েও আসে না, হ্যাঁ মানে তাহলে অনেক 3 * হয়ে যায়। 360 তাহলে হয়ে গেল। হ্যাঁ তাহলে সাইন কে তো ভাঙিয়ে ফেলছি, এবার cos কে নিয়ে চিন্তা করি, চলো। মাইনাস cos ইনটু, আমি যদি এরকম লিখি 2n পাই যোগ পাই প্লাস π/2। আচ্ছা আমাকে একটা কথা বলতো, 2n পাই
2n পাই মানে কি আসলে? 2n পাই মানে কিন্তু জোড় সংখ্যক পাই। 2n পাই, কারণ আমি যদি একটা সংখ্যার সাথে যদি 2 কে গুণ দেই, মনে কর একটা সংখ্যা হচ্ছে n এর মান যদি বেজোড় নেই, n এর মান যদি 3 নেই, তো 2 কে গুণ দিলে তো 6 হয়ে যাবে, জোড় হয়ে যাবে। আবার আমি n এর মান যদি জোড় নেই, 2 নেই, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে। মানে 2 হচ্ছে এমন একটা সংখ্যা, বা 2 দিয়ে যদি তুমি যে কোনো জোড় সংখ্যা বেজোড় সংখ্যা যাকেই গুণ করো, এটা আলটিমেটলি জোড় হয়ে যাবে না। তাই n এর মানের আসলে কোনো ভূমিকা আছে এখানে? n এর মানের কোনো ভূমিকা আছে? নাই। আলটিমেটলি জিনিসটা হচ্ছে একটা জোড় সংখ্যক পাই। এখন আমাকে একটা কথা বলো, জোড় সংখ্যক পাই, জোড় সংখ্যক পাই মানে কি? 2 পাই হইতে পারে, 2 পাই মানে তো এইটা, অথবা 4 পাই হইতে পারে, 4 পাই মানে তো আবার এখানে। জোড় সংখ্যক পাইয়ের সাথে যদি কোনো কিছু যোগ করো, সেটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে? সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। ভাই তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ দিতে হবে না। তার মানে কোনো চেঞ্জই হবে না। তাহলে n এর কোনো ভূমিকা আছে? পরের লাইনে আমি কিন্তু চাইলে এই 2n পাই এর উঠে দিতে পারি। 2n পাই কে উঠে শুধুমাত্র cos পাই প্লাস পাই বাই 3 বসাইতে পারি। পারি কিনা সবাই একমত? বাকিতে সাউন্ড কই? বাকিরা কি বুঝছো এটা? জি ভাইয়া। সবাই জি বুঝছো? স্যার বুঝছি। ভেরি গুড, তোমরা তো মেধাবী স্টুডেন্ট। আচ্ছা, আর এবার দেখো 360 ডিগ্রি সাপেক্ষে যখন আমি হিসাব করব, 360 ডিগ্রি আর 3 ইনটু a মানে কত? 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। 2 পাই সাথে যদি 3 গুণ দেই, তাহলে এটা কত হয়? 12 ইনটু 6 পাই হয় না? 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, 2 পাই সাথে 3 গুণ দিলাম মানে 6 পাই। 6 পাই মানে জোড় সংখ্যক পাই। তো জোড় সংখ্যক পাই, অথবা এটাকে আমি লিখতে পারি কি 12 ইনটু পাই বাই 2, মানে জোড় সংখ্যক পাই বাই 2, তাই না? জোড় সংখ্যক পাই বাই 2 সাথে কি কোনো কিছু হিসাব করলে কি সাইন সাইন থাকবে না? সাইন তো সাইনই থাকবে, ঠিক না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ যদি হিসাব করো, একবার 360 ডিগ্রি, আবার 360 ডিগ্রি, আবার 360 ডিগ্রি। এবার যদি কোনো কিছু যোগ করি, এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ আসে, ঠিক না? এটাও ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ আসে। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ না নেগেটিভ? অবশ্যই সাইনের মান পজিটিভ। তার মানে এইটা থাকবে মাইনাস, আমি 360 ডিগ্রি উঠে দিতে পারি, মাইনাস মাইনাসের মতোই থাকবে। আর এটার পরিবর্তে আমি বসাই দিতে পারি 150 ডিগ্রি, ঠিক না? 150 ডিগ্রি বসাই দিতে পারি। ফার্স্ট কোয়াড্রেন্টে কিভাবে পড়ে আরেকবার একটু দেখান। হ্যাঁ বলতেছি। আচ্ছা, ওইখানে কোশ্চেনটা মনে হয় কোন ছিল? 3 ইনটু 360 ডিগ্রি যোগ 150 ডিগ্রি। সবসময় একটা নিয়ম মনে রাখবে, যদি 360 ডিগ্রি সাথে কোনো কিছু হিসাব আসে, মানে 360 ডিগ্রির সাপেক্ষে হিসাব আসা মানে সে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, বুঝছো? 360 ডিগ্রি সাপেক্ষে যদি হিসাব আসে সে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ। এবং দেখো কিভাবে আসে, 3 ইনটু 360 ডিগ্রি, একবার 360 ডিগ্রি লিখে দেখো, একবার 360 ডিগ্রি ঘুরলাম, আবার ঘুরলাম 2 বার, আবার ঘুরলাম 3 বার ঘুরলাম, তার সাথে আমি আবার একটা কিছু যোগ করছি, তার মানে সে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ। কিন্তু 150 ডিগ্রি যোগ করলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আসে। হ্যাঁ, 150 ডিগ্রিটা আমি প্রথমে মাথা ঘামাবো না, প্রথমে আমি যা সেখানে থিটা হিসেবে ধরবো, পরের বার আমি সেকেন্ড কোয়াড্রেন্ট বাই করবো, ঠিক আছে? বুঝছি বুঝছি। ধাপে ধাপে করতেছি আর কি। সো আমার হচ্ছে এই অঙ্কটা শেষ, এখানে শেষ। আমি এখানে সাইন 150 ডিগ্রি বসিয়ে, সো এই 150 ডিগ্রি তো আবার সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে অটোমেটিক, আমি আপাতত ছোট করলাম আর কি। সো এই হচ্ছে কি আমার কাহিনী। সো এবার আমাকে বলো 150 ডিগ্রি কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লেখা যায়। 150 ডিগ্রি লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টের কোণ? আচ্ছা 180 সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আর যেহেতু 180 ডিগ্রি মানে কিন্তু জোড় সংখ্যক পাই বাই 2, মানে 2 পাই বাই 2, 2 পাই বাই 2 সাথে হিসাব করে সাইন সাইনই থাকবে। সো এটার পরিবর্তে আমি বসাই দিতে পারি মাইনাস সাইন 30 ডিগ্রি, তাই না? আগে একটা মাইনাস ছিল কি, আগে মাইনাসটা আগের মতো ছিল, পুরো জিনিসের পরিবর্তে আসবে সাইন 30 ডিগ্রি। তাহলে এই মাইনাস সাইন 130 ডিগ্রি 1230 ডিগ্রিকে চেঞ্জ করে আমি লিখলাম মাইনাস সাইন 30 ডিগ্রি, যেটা সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটা মানে আসবে মাইনাস হাফ। এবার আমি cos কে চেঞ্জ করি। আচ্ছা তুমি দেখো তো, cos পাই প্লাস পাই বাই 3 মানে এটা কোন কোয়াড্রেন্টের কোণ? থার্ড কোয়াড্রেন্ট না? তৃতীয় চতুর্ভাগ। সবাই বুঝতেছো? পাই প্লাস পাই বাই 3 মানে কি? তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা বলো তো, তৃতীয় চতুর্ভাগে cos পজিটিভ না নেগেটিভ? আচ্ছা সাইন 30 ডিগ্রি ব্যাপারটা আরেকবার একটু বুঝান। সাইন, আচ্ছা দেখো আমার এখানে ছিল 150 ডিগ্রি, ঠিক না? 150 ডিগ্রিকে আমি যেটা করছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হইলে এটা সাইন মাইনাস সাইন 60 ডিগ্রি হয় না? আচ্ছা আমি দেখাচ্ছি, 150 ডিগ্রি না? 150 ডিগ্রি আমি এখানে, তুমি এখানে থাকো, এইদিকে থাকো। আমি এখানে যেটা করছি, আমি এখানে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? ঘুরার পর আমার কোণটা তো 150 ডিগ্রি, মানে এই জায়গায় আছে,
তো তার থেকে জি। আমি আবার হচ্ছে 30 ডিগ্রি বিয়োগ পিছে করে গেছি 30 ডিগ্রি, আচ্ছা বুঝছি। বিয়োগ করে দিই। সুতরাং আমি এখানে যেটা করছি 180 ডিগ্রি লিখলাম, আসলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস করে দিলাম 30 ডিগ্রি, সেটা মানেই তো হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, এবার 180 জি। ডিগ্রি সাপেক্ষে যদি হিসাব করি তাহলে সাইন সাইনই থাকে, আর সাইন সাইন থাকে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে সে প্লাস সাইন থাকবে। তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি পরিবর্তে লেখা যায় শুধু সাইন 30 ডিগ্রি, আর তার আগে একটা কিন্তু মাইনাস আগে থেকেই ছিল, শুরু থেকে একটা মাইনাস ছিল, তো ওইটার মতো বসলো, জি হইলো। এবার ইউসু আমাকে বলো পাই প্লাস পাই বাই 3 কোন কোয়াড্রেন্টের কোন? বলতে এই জিনিসগুলো বাইর করতে একটু কষ্ট হয়। আরে মিয়া পাই মানে 180 ডিগ্রি, শেষ, হিসাব সহজ। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে এই সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রির সাথে যোগ করলে থার্ড কোয়াড্রেন্ট। বুঝছি, 180 আর 60। 180 ডিগ্রিতে তুমি যখন বড় কিছু নিবা তখন 180 ডিগ্রিতে বড় কিছু নিলে সে থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে। থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ। হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা বলো তো থার্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ? কোয়াড্রেন্টের কজ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। তাহলে cos, আর এটা তো পাই, পাই মানে হচ্ছে 2 * পাই বাই 2, জোড় সংখ্যক পাই বাই 2, তাহলে cos আলটিমেটলি cos-ই থাকতেছে, ঠিক আছে? cos-ই থাকতেছে, বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, তার আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার আগে চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। cos পাই বাই 3, পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত? আচ্ছা এবার হচ্ছে sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি মান বসাই। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস হাফ হাফ যোগ, আর cos হাফ প্লাস 30 ডিগ্রি হাফ এটা cos 60 ডিগ্রি মানও কিন্তু হাফ। আলটিমেটলি অ্যানসার কত আসলো? 0। 1 0 0। 0। তার মানে এই n দেখে ভয় পাওয়ার কিছু নেই, বুঝছো? আমি চাচ্ছি তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করতে যেন তোমরা যে কোনো ফরম্যাটের জন্য সবকিছু পারো, তো তোমরা কখনো কোনো কিছু নিয়ে ভয় পাবা না, একটু সাহস বাট করে 3 দিলে, হ্যাঁ কি 2 এর জায়গায় কি 3 দেওয়া সম্ভব না? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সম্ভব, তো ওইভাবে আমার ক্যালকুলেশন আসবে। 3 দিলেও কোনো চেঞ্জ আসবে না দিলে তো চেঞ্জ আসবে না, 3 দিলে না, হ্যাঁ, 3 আর বিজোড় 5 হয়ে যাবে না ব্যাপারটা? না না না, এখানে হচ্ছে কি আমি আমি তোমাকে বলি, দেখো আমাদের এখানে ও আমরা না না হিসাবটা না না, করতাম। চেঞ্জ আসবে না। দেখো আমাদের হিসাবটা ছিল এরকম, হ্যাঁ, ঠিক এখানে আছে। কিন্তু 2 পাই যে যখন গুণ করছেন 2n পাই আসছিল, 2n পাই, তো 2n পাই যখন আসছিল তখন আমরা এভাবে দেখি আচ্ছা জোড় সংখ্যক পাই। আর ও আচ্ছা না, 3 দিলে কিন্তু এখানে ইয়া হইতে পারে, মানে দুইটা কেস আসবে, কি অ্যানসার দুই ধরনের আসবে অপশনে, তোমার দেখো দুইটা অ্যানসার দিবে, মানে তোমার জোড় হইতে পারে বেজোড় হইতে পারে আর কি, বেজোড় হইলে এক ধরনের অ্যানসার, জোড় হইলে এক ধরনের অ্যানসার, বুঝছো? জি। আচ্ছা তার মানে এই কোশ্চেনটা পারলাম। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? আচ্ছা এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ, মানে আমরা মাত্র যে দুটো ম্যাথ করলাম এগুলো সবচেয়ে সহজ ম্যাথ। আমরা আসলে এখন ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতিতে ঢুকছি, আস্তে আস্তে অনেক কিছু আসবে সামনে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিকভাবে। হ্যাঁ বলো। স্যার আমি লিভ নিয়ে আবার ইয়া করতেছি, একটু একসেপ্ট করিয়েন। না এক্সেপ্ট আমি আজকে এয়া দিয়ে দিছি, আজকে তুমি অটোমেটিক ঢুকতে পারবা, আমার কোনো এয়া নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেল আমাদের একদম সহজতম দুইটা ম্যাথ শেষ। এখন আমরা আস্তে আস্তে আর একটু, এবার আমি একটা ম্যাথ দেই তোমাদেরকে, দেখি এটা তোমরা করবা, করে আমাকে জানাবে অ্যানসার কত। এটা তোমাদের হচ্ছে এসএসসি তে ছিল কিছুটা, এই টাইপের ম্যাথ ছিল। sin θ = আমি বললাম ভাই মান নির্ণয় দিও না ভাই, কেন, সহজ না বেশি? ভাই বিরক্ত লাগে মান নির্ণয়। আর থিটাটা আমিও বলতেছি, থিটাটা হচ্ছে 90 ডিগ্রিতে, আমাদের বাংলাদেশ, হ্যাঁ 90 ডিগ্রিতে 180 ডিগ্রি, এটা তো থিটার রেঞ্জ, ওকে? আচ্ছা এখন তোমরা আমাকে মান নির্ণয় করে দিবা আমাদের এই বাংলাদেশ tan θ যোগ sec আমাদের এই বাংলাদেশ মাইনাস θ প্রধান দেশ ডিভাইডেড বাই হচ্ছে cot θ। অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে, তাদের মধ্যে গ্রাম্য মেলা এই গ্রামে কে বসবাস করে? আরে ভাই আমার ছোট আরে ভাই ভাই, পিছন দিয়া আওয়াজ ছুটতেছে, আমি খেয়াল করিনি।
আচ্ছা এই ম্যাথটা পারবো না, দেখো তো এটা তো তোমরা 9 10 এ ছিল, জি ভাই, আমরা যদি মনে easy। করো ইজি, হ্যাঁ করে ফেলো তো এটা। সবাই আছে তো? হ্যাঁ সবাই আছে, হ্যাঁ করে ফেলো এটা। আহ আস্তে আস্তে অনেক বড় বড় ম্যাথের দিকে কিন্তু যাবো আমরা, এটা আজকে কিন্তু ম্যাথ শুরু করলাম, আমাদের এখনো অনেক ম্যাথ করা বাকি। তো আজকে যদি 10টা পর্যন্ত করে কোনো সমস্যা আছে কারো? না ভাইয়া। ভাই 10টা না ভাই, তুমি ফজর পর্যন্ত টানো, আমি অ্যাপ্রিশিয়েট করবো তোমার। তুমি খালি আচ্ছা, নাস্তাটা করাই এবার সবগুলো আর। আচ্ছা, এটা আমার বাসায় পড়াইলে তো করানো যেত। অনলাইন ভালো লাগে না। ভাই একটা কাজ করতে পারো ভাই, ওই যে অনলাইন থেকে ধরো যে কিছু বার্গার ছবি টবি ডাউনলোড করে দেয়া দিবা ইনবক্সে, শেষ, যে যার মতো খেয়ে নিবো। মানে তুই খুশি? এটা করলেই তুই খুশি নাকি? হ্যাঁ মোটামুটি খুশি। এত ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি না যে বার্গারের ছবি পাঠাইলে খুশি হবে। আবার তুই যদি কোনো পরীক্ষায় ফার্স্ট হস তাহলে তোরা আর আমি বার্গার খাইতেছি না, তোরা আমি ওই যে বার্গার ছবি পড়াই। এটা ভাই কর, এটা এটা দ্রুত কর। unfair। এটার মান কত দ্রুত আমাকে বলো, দ্রুত দ্রুত। ঢাকায় ধানমন্ডির দিকে কেউ থাকোস? এদিকে তো সবাই বনশ্রী। ধানমন্ডির দিকে নাকি বন্ধ হয়ে গেছে পুরো। আমার এক বন্ধু ছবি দিল। ভাই একটা ভিডিও দেখি, ভাইয়া ভিডিও দেখার 51/26। কত আসছে? 51/26। 51/26 শিওর? একটা দেখ, আমার মানে ভুল হইছে। ভাই তোমার মতো সেম শার্ট একটা আমার আছে এরকম পুরা। থ্যাংক ইউ আমাকে অনুকরণ করার জন্য। আকিদা, তোমাদের চট্টগ্রামে কি অবস্থা? বন্যা টন্যা হয়ে গেছে নাকি? জি স্যার। চট্টগ্রামে কি বন্যা হয়ে গেছে নাকি? বৃষ্টি তো পড়ে অনেকদিন ধরে নাকি? স্যার প্রতিদিন তো আমাদের বাসার নিচে পানি উঠে। ও তো চট্টগ্রামে তো এমনিতেই সবসময় পানি জলাবদ্ধতার একটা সমস্যা। এটা দ্রুত তোমরা সবাই দ্রুত বের করে বলো কত আসছে। আরো ম্যাথ করতে হবে, অনেক ম্যাথ করতে হবে আজকে। এই ম্যাথটা শেষ হলে আমি একটা মজার একটা ম্যাথ দিব। এটাও অ্যাডমিশনে মনে হয় আসছিল কোনো জায়গায় এমসিকিউতে, দেখি তোমরা পারো কিনা। তোমরা মোটামুটি ভালোই, মানে অনেক সবাই মোটামুটি কম বেশি ভালো স্টুডেন্ট, জন্য অ্যাডমিশনের জিনিস দেখাই। আমি আমার আগের মানে অন্য ব্যাচ গুলোতে ওরকম দেখাইতাম না, মানে জাস্ট বোর্ডে যেসব ম্যাথ আসে ওগুলো দেখায় চলে যেত। ভাইয়া 3/10। অ্যান্সার হচ্ছে 3/10 না 10/3। আমি কি 12/13 দিচ্ছি না? বা আমি কিন্তু সাইন থিটার মান 12/13 দিচ্ছি। আবার একটু দেখো। ওহো অ্যান্সার তো বলেই দিলাম। অ্যান্সার হচ্ছে 10/3। অ্যান্সার হচ্ছে 10/3। দেখো তো 10/3 আনতে পারছো কিনা তোমরা? 10/3 আনতে পারলে বললো। আর ভাই তোমাদের এখানে মানুষ অল্প কয়জনই, তো কারো যদি মনে হয় যে এই ম্যাথটা বুঝতেছো না, আমি হেল্প করবো। বিশেষ করে ইউসা তোমার সমস্যাগুলো বলতে যাও না, আজকে যদিও বলতেছো,
ইউসা একটু আমাকে কইরো সবসময়, সমস্যা হইলে আমাকে বইলো। জি তোমার তো সাথে তুমি আমার পরিচয় অনেক আগে থেকে, তুমি আর একটু লজ্জা পাবে না আমার? আমি লজ্জা পাই না, আমার আসলে কথা বলতে ভালো লাগে না বেশি। এটা কোনো কথা হইলো? করতে এই জায়গায় কথা বলতে। ভাইয়া হ্যাঁ বল। 3/10 আসে। 10/3 হবে অ্যান্সার, 10/3। আমি প্লাস মাইনাস এ ভুল করেছি, দেখি একবার ক্যালকুলেশন একবারে বসায় করছি ভাই এক লাইনে। দেখ দেখ মানে ভুল করছিস। -5/12। আচ্ছা ভাই আমি একটু ক্লিয়ার হই, সাইনের মান আসে 5/13। সাইন থিটার মান তো আমি দিয়ে সরি দিচ্ছি। সরি সাইন 12 আরে বাই- সাইন সাইন বলতেছি কেন, সরি 10 এর মান আসে, না না ওয়েট না না ঠিক আছে আমি ক্যালকুলেশন ভুল করছি। 10 এর মান কি ভাইয়া 12/5 আসে? হ্যাঁ এটা মানে 10/3 আসে। 10 হচ্ছে কি 12/5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা আমি ঠিক একটু আছে ভাই, দেখাই, আমি আমি একটু দেখাই। আমি হচ্ছে তো ত্রিভুজ দিয়ে করি ম্যাথটা, ত্রিভুজ দিয়ে করি। প্রথমে সাইন থিটার মান হচ্ছে, বলতে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন থিটা ইজ ইকুয়াল টু বলতে 12/13। ওকে 12/13, তার মানে এইটাই তো লম্ব। সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, তাহলে এই হলো লম্ব, এই হলো অতিভুজ। লম্ব আর অতিভুজ কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এবার আমার কি লাগে? লম্ব আর অতিভুজ পাইলে আমার কি লাগে? শুধুমাত্র ভূমিটা লাগে। সমকোণ ত্রিভুজ আঁকো। এই হলো ত্রিভুজ, লম্ব কত? লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, তাহলে ভূমি কত হয়? হিসাব করলে দেখবা ভূমি 5, ঠিক আছে? আরেকটা ইনফরমেশন কিন্তু দিছে যে থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। তার মানে থিটা কোন কোয়াড্রেন্টের? সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ কিন্তু এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? লম্ব বাই ভূমি না? tan থিটা ইজ ইকুয়াল টু আসবে লম্ব মানে 12/5, বাট 12/5 আসবে না -12/5 আসবে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। tan থিটা আসবে -12/5। এবার বলো sec থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 5, 13/5। সেকেন্ড কোয়াড্রেন্টে sec পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, -13/5 আসবে। এভাবে কিন্তু সবগুলো কিন্তু মাইনাস মাইনাস আসবে। যদি তোমরা প্লাস ধরে করো এবং উত্তর সঠিক হয় তাও কিন্তু তোমাদের কনসেপ্টে ভুল। আমার কথা বুঝতে পারছো? কোন কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কোন দেওয়া আছে, থিটা কিন্তু বলা আছে যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির থেকে বড় হবে, 180 ডিগ্রিতে ছোট হবে। থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এইজন্য সাইন 12/13 লিখছি, বাট অন্যগুলো কিন্তু পজিটিভ না, এইজন্য tan থিটা ইজ ইকুয়াল টু -12/5 লিখছি। বুঝতে পারছো? এই অঙ্কটা আরো বড় ভাবে করা যায়, অনেক বড় করে করা যায়। আমি যদি ত্রিভুজ দিয়ে করি, ত্রিভুজ দিয়ে করলে অনেক ছোট হয়। ত্রিভুজ দিয়ে করাটাই তোমরা বুঝছো? ভাইয়া ত্রিভুজ দিয়ে করলে একটু হচ্ছে এই বুঝছি ভাই। কোণের মানে আমার প্লাস মাইনাসে করে ফেলছে। ও আচ্ছা, ত্রিভুজ দিয়ে করবা, করার পরে তুমি দেখবা যে থিটাটা কোন কোয়াড্রেন্টে, থিটাটা যে কোয়াড্রেন্টে ওই অনুযায়ী প্লাস মাইনাস বসাবে। আমি এভাবে করিয়েছি, তোমরা চাইলে এভাবে করতে পারো। তোমরা বুঝতে পারছো? ভাইয়া ঠিক আছে, আর সবাই বুঝছো? সবাই ক্লিয়ার হইলে আমি এটা মুছতেছি। ইউসা ক্লিয়ার হইছো? ভাই ক্লিয়ার জি, অ্যানসার মান বুঝতেছি। আরেকটা আমি আইনা ভালোইছি ভাই। হ্যাঁ আবার ভুল করছো? না ওই আমি অ্যানসারে ভুল বসাইছি, তুলতে ও। ভুল করছি ভাই, ক্যালকুলেটরে বসে। তাই এখন আসছে যে 26/51। আর তোর আর কি ভাই, আমি নিজেই খালি প্রতিদিন অঙ্ক ভুল। আমি বেটা তুলি ভুল, এরপরে করার পরে দেখে উত্তর মিলে। এই ব্যাচ গুলোর মধ্যে আমার একটা ঝামেলা। আমি বই দেখি একটা, তুলি একটা, এরপরে করতে গিয়ে দেখি আর মিলাতে পারি না। ভাই এই ভুলটা আমার ছোটকাল থেকে হয়, যে বইয়ে তুলতে দেখতেছি একটা, তুলতেছি আরেকটা। এরপরে দেখা যায় আমি কি কি একটা ঝামেলা, মানে একটা এমবারেজিং সিচুয়েশনের মধ্যে পড়ি। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা এবার আমি যেটা বলছিলাম যে একটা মজার একটা ম্যাথ দিব। এই ম্যাথটা দিব, ম্যাথ দেওয়ার পর 3 মিনিট সময় থাকবে। 3 মিনিটের মধ্যে দেখি কে পারে। যে আগে হবে সে আমার বলবো যে অ্যান্সার কত, তার জন্য একটা পুরস্কার থাকবে। আজকে না, একটু পরে, মে পরীক্ষার পর আর কি। n belongs to z, ওকে, সাইন, এবার আমাকে বলতে হবে কিভাবে করছে, যেহেতু পুরস্কার থাকবে। সাইন n pi plus -1 whole to the power n into pi/2, সরি pi/4। তোমরা কি সবাই লেখাটা দেখতে পারতেছো? জি pi/4। এই জিনিসের মানটা কত হবে বলতে পারবা? আমাকে বলো তো, এটা মান কত হবে?
দ্রুত যে আগে বলতে পারবা তার জন্য একটা পুরস্কার আছে, কি আছে আমি জানি না, দেখতে হবে। আরে আজ ভাই নাই রে, আজকে কোশ্চেন মোশন কম হইতেছে। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু ক্লিয়ার হই, এন এর মানটা কি জোর বিজোরের কোনো কথা আসবে এখানে? হ্যাঁ, এন কিন্তু দেখ, এন কিন্তু জেড এর সংখ্যা, জেড এর মধ্যে কিন্তু সেটাই, সব পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যার মধ্যে সব কিন্তু পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা দুই ধরনের হইতে পারে, পূর্ণ সংখ্যা জোড় হইতে পারে, পূর্ণ সংখ্যা বিজোড় হইতে পারে। জি ভাই, আচ্ছা দেখতেছি, ট্রাই করতেছি একটু একটু ভাই, আমি একটা ব্যাপার যদি বলি ভাই, জোরের ব্যাপারটা আমি ক্লিয়ার হয়েছি, বাট বিজোরটা আমি কেমনে করে বুঝতেছি না। জোরটা আমি শেয়ার করব। হ্যালো, শুনতেছেন নাকি? আমারটা মাইক মিউট করা ছিল, সরি। হ্যাঁ বল, জোরে কি আসছে आंसर বল। ভাই জোরের ক্ষেত্রে যদি আমি বলি ভাই, ফার্স্টে আমি ভাই এন এর মানটা ধরলাম যে 2 বা 4 বা 6 যেটা নিই না কেন, এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো সাইনের কোনো পরিবর্তন না হলে -1 এর উপর আবার এন এর একটা মান আছে, তো এখানেও -1 ও কোনো ফ্যাক্ট হবে না। তাহলে ভাই সাইন π/4 এর মান হবে ধরো ভাই 1/√2 যাই বলি আমার 1/√2 আসে। 1/2 আসবে ভাই। আলিফের आंसर কারেক্ট, আলিফের आंसर কারেক্ট, আলিফের आंसर কারেক্ট। কারণ হচ্ছে ও দুইটা কেসই বলছে একই সাথে। কারণ হচ্ছে এখানে হচ্ছে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে একবার এন এর মান জোড় নিয়ে দেখতে হবে। জোড় বলতে 2m, 2m যা আকৃতির যে কোনো সংখ্যা কিন্তু জোড় হয়। যে কোনো সংখ্যা যদি 2 দিয়ে করো তাহলে 2m আকৃতির হলে জোড় হয়। ভাই 2m কেন, এম কেন আসবে ভাই? মানে আমি ধরলাম যে n এর মান হচ্ছে 2m, n এর মান 2m মানে হচ্ছে 2m হচ্ছে জোড় সংখ্যা। আমি এরকম ভাবে করতে পারি, দেখ আমি অঙ্কটা এইভাবে করতে পারি, এখানে n ইকুয়াল 2m ধরছি প্রথমে। সো 2m হইলে আমি সব জায়গায় 2m বসাই n এর জায়গায়, মানে n হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি হয় আমি আগে দেখব, তারপরে দেখব n এর মান যদি বিজোড় হয় তাহলে কি হয়। দেখব জোড় বিজোড় যেটাই হোক অ্যানসার সবসময় একই আসে। তো আমি দেখি প্রথমে কি হয় জোড় সংখ্যা হলে n 2m পাই, তাহলে জোড় যদি হয় তাহলে -1 এর কিন্তু কোনো ইফেক্ট নাই, -1 পজিটিভ হয়ে যাবে, যোগ π/4। তো জোড় সংখ্যক পাই যোগ π/4 মানে তো sin π/4 মানে হচ্ছে 1/√2। ওকে, হ্যাঁ গেল। এবার যদি আমি n এর মান যদি আমি ধরলাম, যেহেতু n হচ্ছে বিলংস টু z, z কিন্তু জোড় বিজোড় সবাই হইতে পারে, সব পূর্ণ সংখ্যা z এর মধ্যে। সো আমি আবার n ধরলাম বিজোড়। তো বিজোড় সংখ্যার ফরম্যাটটা কেমন হয় বলতে পারো? বিজোড় সংখ্যা কিন্তু দেখতে এরকম হয়, বিজোড় সংখ্যাগুলো কিন্তু 2m + 1 আকৃতির হয়, তাই না? 2m + 1 আকৃতির হয়। সো আমি এবার n এর জায়গায় 2m + 1 বসাই, sin 2m + 1 ইনটু পাই যোগ -1 ইনটু 2m + 1 ইনটু π/4 বসাইলাম এরকম। এখন দেখি কি হয়। sin যদি গুণ করে দিই 2m পাই যোগ পাই মাইনাস π/4, এটা আসে, এইটা আসে না, এইটা আসে। জি এখন হ্যাঁ, 2m এটা পাই এর সাথে যদি করি তাহলে 2m পাই এর সাথে করলে যে কোণ সে কোণই থাকবে, sin সাইনই থাকবে, তাহলে আবার থাকতেছে হচ্ছে পাই মাইনাস π/4। এবার কথা হচ্ছে পাই মাইনাস π/4 তো সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে পজিটিভ, তাহলে আবার আসবে sin π/4। তার মানে আলটিমেটলি অ্যানসার কি? এবারও অ্যানসার আসতেছে 1/√2। 1/√2। ভাইয়া আমি এই আমি করছি, একবার হ্যাঁ। 1 ধরছি একবার 2 ধরছি। সাবাস, জোস আলিফ জোস। ভাই আমি বিজোড়টা ধরতে পারিনি ফার্স্ট। হ্যাঁ, আলিফের অ্যানসার হচ্ছে অর্ধেক হইছে, হাফ। তার মানে হচ্ছে এই আকৃতির যদি কোনো সাইনের ভিতরে কোনো তুমি কোণ ঢুকাও, আলটিমেটলি রেজাল্ট কি হবে? 1/√2। ঠিক আছে, বুঝতে পারছো? আমি তোমাদের একটু পরিচিত করতে পারতেছি অ্যাডমিশনের কোশ্চেন এমসিকিউ গুলোর সাথে, মানে এগুলো কিন্তু ডাইরেক্ট তোমার দিবে না, যে তোমরা ডাইরেক্ট বলবে না যে sin 390 ডিগ্রি মান বের করো, 590 আচ্ছা ডিগ্রি মান বের করো, রাফ বলবে না। করার জায়গা থাকবে?
না, রাফ করার জায়গা ওই অর্থ থাকে না, ওই কোশ্চেনের মধ্যে করতে পারবা, কোশ্চেনের সাইডে সাইডে করো না, ওই সাইডে সাইডে করতে পারবো। ভাই আপনি ভাইয়া মেডিকেলে পরীক্ষা দিয়েছেন? আমি মেডিকেলে দিয়েছিলাম, হ্যাঁ, আমার জোর জোর করে দেওয়া হয়েছে medical এ। আমি মেডিকেল মেডিকেলে ভাইয়া অঙ্ক কত আসে? অঙ্ক কি বেশি আসে? মেডিকেল কোনো অঙ্কই আসে না। মেডিকেলে ম্যাথ থাকে না তো। না, কোনো math ভাইয়া থাকে না। আসা হয়? ভাইয়া মেডিকেল হচ্ছে 30 থাকে বায়োলজি থেকে আর 25 থাকে কেমিস্ট্রি থেকে। তুমি যদি কেমিস্ট্রি বায়োলজি ভালো হয় তাহলে চান্স পেতে পারো। হ্যাঁ বলো। ভাইয়া এখানে বসে জন্য তুমি যে ম্যাথ গুলা দিছো, এখানে বসে চিন্তা করাটা আর ওইখানে অ্যাডমিশনের চেয়ারে বসে চিন্তা করাটা অনেক চেঞ্জ হয়, অনেক আকাশ পাতাল তফাৎ হবে, সমস্যা নেই। তোমরা বিশেষ করে এখানে যারা আছে সবাই হচ্ছে মাত্র এসএসসি পরীক্ষা এর করছে, ওদের অনেক বেশি প্র্যাকটিস বাকি এখন, ওরা করতে করতে ওরা অনেক প্রো হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু 2m+1 এর পরের লাইনটা কিন্তু আমি ঠিক আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, ওই অঙ্কটা আমি মনে মুছে ফেললাম। আচ্ছা, 2m+1 না, তো এটা কি ছিল, কোন ছিল না, সাইন এন এর জায়গায় হচ্ছে 2m+1 সাইন 2m+1 ইনটু পাই, এরকম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ইনটু পাই পাই প্লাস যোগ 5/4 -1 হোল টু দি পাওয়ার 2m+1 ইনটু পাই/4, এরকম ছিল। তো আমি কি পাই দিয়ে গুণ দিয়ে দিছি সবাইকে, sin 2m পাই যোগ পাই। আর যদি -1 হোল টু দি পাওয়ার 2m+1 করি, -1 এর উপরে যদি -1 টু দি পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে 3 1 5 7, বেজোড় সংখ্যা থাকলে -1 কিন্তু -1ই থাকে, বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ -1 স্কয়ার আচ্ছা করে কি ভাইয়া, হবে? 1 হয়ে যাবে। এইভাবে এম হ্যাঁ, না বলো। ধরে আমি যদি জাস্ট এন এর মান 1 ধরি আর একবার এন এর মান 2 হ্যালো। ধরি, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলি, শোনো আলিফ, তুমি যে প্রসেসটা কথা বলতেছো ওটা হচ্ছে এমসিকিউর জন্য পুরো পারফেক্ট। বাট যদি রিটেন আসে কি করবে? রিটেন আসলে একটু ফর্মালি করতে হবে, বুঝছো? আমি রিটেনটা দেখাইলাম আর কি, -5/4 ইউসা, দেখো এই এরকম হয়েছে সিম্পলিফাই করার পর। সো 2m পাই এর সাপেক্ষে যদি হিসাব করি, সো সবসময় 360 ডিগ্রি সাপেক্ষে হবে। তো 360 ডিগ্রি সাপেক্ষে হইলে আলটিমেটলি এটার পরিবর্তে কি লিখতে পারি, এটা মুছে দিতে পারি, ঠিক না? এটাই আসবে। ইউসা, বুঝতে পারছো? আবার দেখাবো? আচ্ছা স্যার, আমি তো 1 ধরে করছি। হ্যাঁ, 1 ধরে আমি তোমাকে বলি, তুমি যদি এমসিকিউর জন্য করো 1 ধরে তাহলে ঠিক আছে, বাট যদি তুমি রিটেনের জন্য করো তাহলে তোমাকে 2m ধরতে হবে আর কি। একবার 2m ধরতে হবে মানে জোড় সংখ্যা, একবার 2m+1 মানে, কারণ কি তুমি জানো না যে, তুমি তো জানো যে n = 2m হইলে এটা হচ্ছে বেস জোড় সংখ্যার ফরম্যাট। জোড় সংখ্যা দেখতে এরকম হয়, যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু 2 এর গুণিতক আকারে লেখা যায়। তুমি যদি 4 বলো, আমি যদি 4 কে লিখতে পারবো 2 × 2। তুমি যদি 12 বলো, 12 কে কিন্তু আমি লিখতে পারবো 2 × 6। তুমি যদি 18 বলো, আমি কিন্তু লিখতে পারবো 2 × 9। যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু 2m আকৃতিতে লেখা যায়। আবার যে কোনো বিজোড় সংখ্যাকে কিন্তু 2m+1 আকৃতিতে লেখা যায়। 2m+1, তুমি আমার একটা বিজোড় সংখ্যা বলো তো দেখি, একটা বিজোড় সংখ্যা বলো যে কোনো একজন। 7 7 কি লেখা যায়? 2 × 3 + 1, তাই না? সো 2m+1 আকৃতির সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা ইউসা, তুমি কি বুঝতে পারছো এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো? ভাইয়া ধরেন পরীক্ষার হলে এরকম ম্যাথ আসলো, কিছুই হ্যাঁ, পারি না, তখন যদি আমি ওইভাবে 1 আর 2 দিয়ে মিলিয়ে দিই, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো, বুঝছো না? তো কিছু তো দিতেই পারে, অবশ্যই দিতে পারে, কারণ তোমার এফোর্টের একটা দাম আছে না, তুমি তো চেষ্টা করছো। ফুল না দিলেও কিছু নাম্বার দিবে, তো পাই -5/4। তো 180 থেকে পাই/4 কিউব দিলে, যেটা এটা পাই এর সাথে হিসাব করলে সাইন থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এর জন্য চিহ্ন কিন্তু প্লাস হবে, আর সাইন পাই/4 মানে হচ্ছে 1/2। ইউসা, বুঝতে পারছো? অঙ্কটা আবার দেখাইলাম, বুঝতে পারছো এবার? তাহলে আমি নতুন ম্যাথে যাই। ইউসা, ভাই আজকে 10টা পর্যন্ত নাও ভাই, মজা লাগতেছে আজকে পড়তে। জানি তো, আমারও মজা লাগে পড়াইতে, বাট আমার ভার্সিটি এখনো সকালের ক্লাস হয় তো, মানে পুরো দমে যদি ভার্সিটি খুলে আমি তো পাগল হয়ে যাবো। তো দেখি আজকে নিতে পারবো, আমি ফ্রি আছি। আমি চাইতেছি এয়ার পরে যে আর 2-3 দিন পরে আমার ভার্সিটি অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে তখন ঈদের আগে 2-3 দিন একটু লং ক্লাস নেবো, লেংদি। তোরা যদি ভালো করে পড়তে চাস, যেহেতু তোদের আগ্রহ আছে পড়ার প্রতি, আমার নিতে ক্লাস নিতে সমস্যা নেই। ভাই এবার কি গ্রামে যাবে না? হ্যাঁ, যাবো তো। তুই যাবি না? কবে যাইতেছে? ভাই আমি ঢাকা আমি ফেনী দুইখানে। আমি ফেনীতে যাইতেছি সম্ভবত এত বৃহস্পতিবার সম্ভবত। ফ্যামিলি সহ না? আমি একা যাবো। আচ্ছা, এবার একটা ম্যাথ দেই, দেখো তো পারো কিনা। এই ম্যাথটার অ্যান্সার আমাকে বলো তো কি আসবে। tan থিটা যোগ
পাই প্লাস থিটা যোগ 10 2 পাই প্লাস থিটা যোগ ডট 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 10 n পাই প্লাস থিটা। একটু মুছে একটু বড় করে লিখি। এটার অ্যান্সার কত আসবে বলো তো? সহজ সহজ ম্যাথ। 10 পাই প্লাস থিটার মান দেখো কত আসে, 2 পাই প্লাস থিটার মান দেখো কত আসে। যদি একটা জেনারেল ফরম্যাট বের করতে পারো যে সবগুলোর মান আসলে একই জিনিস আসবে, তাহলে তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে এটার অ্যান্সার কত। দেখো তো ওইরকম কিছু বের করা যায় কিনা। ভাইয়া সরি tan থিটা tan থিটা tan থিটা বারবার 10 থিটা আসে না? জি ভাইয়া লাস্ট আসে n+1 সামথিং তম পদ, লাস্টের মানটা আমি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ফাইনাল অ্যানসারটা আমি বলবো, সমস্যা নেই। তোমরা দেখি বাকিরাও ট্রাই করো। বাকিরা ট্রাই করতেছে। বাপ্পির কি অবস্থা? বাপ্পির সাথে কথা হইতেছে না আজকে। বাপ্পি কাটতেছো এটা? স্যার লাস্টে কি করব? ফার্স্ট এগুলো সবগুলো 10 থিটা আসতেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি দেখাই এটা। আচ্ছা একটা মজার ব্যাপার দেখো তো, তুমি 10 থিটার মান যখন বের করবা, তুমি জোড় সংখ্যক পাই 2 পাই প্লাস থিটা কোথায় পড়বে? ফার্স্ট কোয়াড্রেন্টে। 10 2 পাই প্লাস থিটার মান কত? 10 থিটা। আমি যদি বলি 10 পাই প্লাস থিটা, এটা কত? এটাও কিন্তু 10 থিটা। তার মানে পাই এর সাপেক্ষে 2 পাই এর সাপেক্ষে যার সাপেক্ষে করে আলটিমেটলি 10 থিটা আসতে থাকবে বারবার। এখন আমাদেরকে হিসাব করতে হবে এখানে কয়টা 10 থিটা আসে, তাই না? এখানে দেখো তো কয়টা 10 থিটা আসে। এখানে পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই, 7 পাই করতে করতে n পাই। তাহলে এখানে এই সেকেন্ড পদ থেকে শুরু করে লাস্ট পদ পর্যন্ত কয়টা সংখ্যা আছে? এখানে n সংখ্যক পদ। এখানে আছে n সংখ্যক পদ আছে, আর এখানে আছে আরো একটা এক্সট্রা, এখানে আরো একটা আছে। টোটাল কয়টা হইলো? টোটাল হইলো n+1, n+1 সংখ্যক পদ। প্রত্যেকটা পদের মান কত? প্রত্যেকটা পদের মানই কিন্তু 10 থিটা। প্রত্যেকটা পদের মানই যদি 10 থিটা হয়, পদ আছে হচ্ছে n+1 সংখ্যক পদ আছে এখানে। সো n+1 সংখ্যক পদ আছে। আমি সবসময় একটা एग्जांपल দিই। একটা আমার দুইটা একটা আমের সাথে আরেকটা আম যোগ করলে কয়টা আম হয়? দুইটা আম। এখানে হচ্ছে n+1 সংখ্যক 10 থিটা আছে। সো n+1 সংখ্যক 10 থিটাকে যোগ করলে n+1 সংখ্যক 10 থিটা আসবে না? একটা 10 থিটা দুইটা 10 থিটা এভাবে যোগ করতে থাকলে n+1 সংখ্যক 10 থিটা আসবে না? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যানসার কি হবে? n+1 tan থিটা। হ্যাঁ হ্যাঁ ধরতে পারছো, সঠিক অ্যানসার হইছে। তাহলে অ্যানসার হবে হচ্ছে, অ্যানসার কি হবে? n+1 ইনটু 10 থিটা। মানে এখানে কয়টা 10 থিটা আছে? n+1 সংখ্যক 10 থিটা আছে। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? n+1 সংখ্যক 10 থিটা। এই প্রথম পদের মানও 10 থিটা, দ্বিতীয় পদের মানও 10 থিটা, তৃতীয় পদের মানও 10 থিটা। পদ আছে কয়টা? পদ আছে n+1 সংখ্যক। ঠিক আছে, শেষ। এই কি আসছে? ও এই তোমরা ক্লাস পড়া আছে না ইংলিশ? আর কত ইংলিশ পড়ে? না এই ভিডিও দেখে ইংলিশ শিখো তো, তারপর পড়ছ কেন? কোন ভিডিও? তুই না এই ভিডিও মানে দেখাইলি না, কালকে একটা ট্রল দিলি না কি মিম চ্যাট দিলি? ক্লাস 3 আরে পরে আর কই পড়ি না। না, ক্লাস 3 কই এর পরে না, আর দুই দিন ক্লাস 3 এর পরে আর গ্রামার ইংলিশ পড়ি না। পড়ছ না? গ্রামার পড়ি না আমি ক্লাস 3 এর পর থেকে। আমি তো আমি ইংলিশ মুভি গ্রামার দেখি, পড়ি নাই। আমি ইংলিশ মুভি দেখি। ভাই ভালো ছিল। কি পড়ে ভাইয়া? হ্যাঁ গ্রামার ছাড়া আমি ইংলিশের গ্রামার পড়া কি আছে? পড়তেছিলাম না। তোর কি বই বই আচ্ছা, ইয়া শিখায়? মানে এই জার্নি ভাই বোর্ড মুখস্থ করায় বসে বসে? না ভাই, আর কি ওই যে নিউ আইটেম গুলো ভাই আছে না, ভালো ছিল। ফ্লো চার্ট, তারপরে হইতেছে আরো ছাতা মাথা ফ্রেস টেস্ট কত কিছু। হ্যাঁ, ওডি বই দেখলেই তো মুখস্থ হয়ে যায় ওটা। ওটা আবার পড়া লাগে। তোমার মত বোরহান, তোমার মতো আমার এত বোরহান মার কাছে আর নাই, বুঝছো? আচ্ছা আচ্ছা এক্সপোজ পুরানি। আচ্ছা আসি, আমরা এখানে আসি, নতুন ম্যাথে আসি। মা দেখেন আগের ব্যাটটা তো বুঝছো তাই না?
ওকে, এখন নতুন একটা ম্যাথে যাই। চলো এখানে করি। এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষার জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট। sin স্কয়ার π/7 যোগ sin স্কয়ার 5π/14 যোগ sin স্কয়ার 8π/7। sin স্কয়ার 9π/14। আচ্ছা, এই রাশিটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এই ম্যাথটা আমাদেরকে করতে দিছে, চলো এই ম্যাথটা করি। আমি একটা কমন অ্যান্সার তোমাকে বলি, যখনই তুমি দেখবা 4টা সাইন স্কয়ার আছে, অ্যান্সার কত হবে আমি তোমাকে বলি, অ্যান্সার হবে 2। এমসিকিউর জন্য মুখস্থ আর কি, এমসিকিউ তে সবসময় আসবে এরকম 4টা সেক স্কয়ার আছে, অ্যান্সার কত হবে? অ্যান্সার হয় 0 নাইলে 2। 4টা কজ স্কয়ার আছে, অ্যান্সার কত হবে? 2। আর কথা হচ্ছে কেমনে 2 হবে, এটাই তো কোশ্চেন নাকি? 1 আর 1 যোগ করলে, কারণ হচ্ছে একজনকে আমরা সাইন স্কয়ার আকার রাখবো, আর একজনকে আমি কজ বানায় ফেলবো। আচ্ছা, সাইনকে কজ কেমনে বানায়? সাইনকে কজ বানাইতে পারো তো? হ্যাঁ, বেজোড় সংখ্যক পাইনি। বেজোড় সংখ্যক পাইনি। আমি মনে করো সাইন 30 ডিগ্রি আছে, এখানে সাইন স্কয়ার মনে করো 30 ডিগ্রি আছে। হ্যাঁ, আবার মনে করো এখানে কজ স্কয়ার সরি এখানে হচ্ছে সাইন স্কয়ার 60 ডিগ্রি আছে। সাইন স্কয়ার 60 ডিগ্রি আছে। আর আমি এখানে জাস্ট এই এক্সাম্পলটা দিচ্ছি বোঝানোর জন্য যে আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে এই যে সাইন স্কয়ার 60 ডিগ্রি আছে না, তাকে আমরা এইভাবে লিখবো 90 - 30 ডিগ্রি -30 ডিগ্রি। পরের লাইনে আমি যেটা করব, তার পরিবর্তে cos স্কয়ার 30 ডিগ্রি বসাই দিব, বুঝছো? তাহলে এই দুজনকে যোগ করলে আলটিমেটলি কত আসবে? sin স্কয়ার 30 ডিগ্রি যোগ cos স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 1। সেম একই জিনিসটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব, sin স্কয়ার π/7 আছে না, এদের মধ্যে কোনো একজনকে জোর করে cos স্কয়ার π/7 বানাবো। জোর করে মানে ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী জোর করব, নিয়মের বাইরে কিছু করব না, বাট নিয়মের ভিতরে থেকে তারা জোর করে cos স্কয়ার π/7 বানাবো। তাহলে তাদের দুইজনকে যোগ করলে কি আসবে? 1। সেম একইভাবে এই পাশের দুইজনকে বা মানে ওদেরকেও একটা জোড়া বানাইতে হবে, sin আর cos, sin স্কয়ার cos স্কয়ার, আলটিমেটলি आंसर হবে 2, sin স্কয়ার যোগ cos স্কয়ার। তোমরা কি নিজের একটু ট্রাই করবা? স্যার যদি 6টা সাইন থাকে তখন কি 3 হবে? आंसर হবে 3। এরকম আমি এমসিকিউ দিব তোমাদেরকে, এরকম বিভিন্ন ম্যাথ দিব। আমি এখানে n সংখ্যার জন্য आंसर কত আসবে এটা দেখাবো। ভাই এটা কি ট্রাই করবো নাকি এরকম একটা ম্যাথ দিবা সিমিলার? না, আমার মনে হয় এটা তোমরা একটু ট্রাই করতে পারো, নাকি এটা বাসার জন্য রাখবো? ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা হবে। হ্যাঁ, এখন করি। ইচ্ছা এখন করে ফেলবো। এখন করি দ্রুত। ভাই মানগুলো বলেন। sin স্কয়ার π/7 মতো থাকুক। sin স্কয়ার, আচ্ছা আমি একটু করে দিই। sin স্কয়ার 5π কে আমি এভাবে লিখব 7π - 2π ডিভাইডেড বাই 14 যোগ 8π কে লিখব sin স্কয়ার 7π যোগ π ডিভাইডেড বাই 7। এরপরে 9π কে লিখব sin স্কয়ার 7π যোগ 2π ডিভাইডেড বাই 7। সরি, এখানে 14 ছিল, 14। এই লাইনটা করলাম, এই লাইনটা সবাই বুঝছো, করতেই তো পারি। হ্যাঁ ভাই। তো পরের লাইনে আমি আমার টার্গেট হচ্ছে ওই যে π/2 আনা। π/2 আনার জন্য দেখছো 7 আনছি, 7 আনলে ওই 14 আর 7 কে কাটলে π/2 আসে, বুঝছো? এই হচ্ছে কি টার্গেট, π/7 যোগ 14 দিয়ে আবার ভাগ দিয়ে দিই sin স্কয়ার 7 কে 14 দিয়ে ভাগ দিলে কত আসবে? π/2। 7π কে ভাগ দিলে π/2, আর 2π কে 14 দিয়ে ভাগ দিলে কত আসবে? -π/7। ক্লিয়ার? এইটা আসছে সেকেন্ড পার্ট থেকে। এরপরে ওইখানে যেটা হয়, ওইখানে হচ্ছে কি sin স্কয়ার π 7π কে 7 দিয়ে ভাগ দিলে আসবে π যোগ π/7, π/7। আর এটাকে যদি আমি 14 দিয়ে ভাগ দেই, এটা আসতে হচ্ছে sin স্কয়ার
7 দিয়ে ভাগ দিলে হচ্ছে π/2 যোগ π/7। এই হচ্ছে কি আমার আলটিমেটলি আসছে। এবার তোমরাই বলো এবার কি করা যায়। ভাইয়া ওই যে ভেঙে দেবো। ভাইয়া ওই যে সাইন স্কয়ারটাকে cos স্কয়ার লিখে ফেলা। হয়ে গেছে তো। আচ্ছা এইটার cos স্কয়ার পরিবর্তে π/7 আমি এখানে কি লিখতে পারি? cos স্কয়ার ভাই ভাই চলে আসছে ভাই অলরেডি ভাই cos স্কয়ার π/7 ওইখানে চলে আসছে। cos স্কয়ার π/7 তাহলে সূত্র বসে যায় দেন 2 আচ্ছা π প্লাস ভাইয়া π/7 মাইনাস cos হবে না? আচ্ছা এখানে বলো π প্লাস π/7 এর কোন কোয়াড্রেন্টের গুণ? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট না? থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 আচ্ছা নেগেটিভ। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে পরিবর্তে কিন্তু হবে মাইনাস sin π/7 হোল স্কয়ার। হোল স্কয়ার ছিল না একটা? স্কয়ার একই দিত, সুতরাং হোল স্কয়ার আসবে। বুঝছো? গেল। আর এটার পরিবর্তে কি আসবে? π/2 এর সাথে হিসাব করতেছি না, তাহলে cos আসবে। sin স্কয়ার π/7 এর জায়গায় আসবে কি? cos স্কয়ার π/7। জি π/7। আচ্ছা এবার বলো তো এই sin স্কয়ার π/7 আর এই cos স্কয়ার π/7 এর পরিবর্তে কি আসবে? 1 1। আর এই যে মাইনাস sin π/7 হোল স্কয়ার এটার পরিবর্তে তো পরের লাইনে লিখতে পারি sin স্কয়ার π/7। ঠিক আছে না? এইটা আর এই cos স্কয়ার π/7 মিলে আরেকটা 1। তার টোটাল অ্যানসার কত হবে? 2 2 2 1 2। এমন করে বুঝছো? এটা অনেকবার বোর্ডে আসছে। অ্যানসারটা 1 2। সো এই টাইপের অঙ্কগুলো পারবা ইনশাআল্লাহ। চলো এবার চলো তোমাদের সাথে কিছু অ্যাডমিশনে আসা এই টাইপের। আচ্ছা এগুলো কিন্তু সিরিজ, এরকম সিরিজের কিছু ম্যাথ করি চলো। বিভিন্ন ধারা থাকবে। তোমরা আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা ধারা করছো না? সমান্তর ধারা করছো না 9 10? ভাইয়া আমরা চলো ধারা নিয়ে কিছু ম্যাথ করি। আমার এটার জন্য আমার অ্যাডমিশনের খাতাটা একটু বাই করা লাগবে। বইয়ে আছে কিনা জানি, বইও মনে আছে, বইও খুঁজতে হবে, বইও থাকতে পারে। আমি একটু দেখি আমার। আচ্ছা একটা কাজ করি, সবচেয়ে কঠিনটা করে মানে সবচেয়ে বড়টা করাইলে তোমরা হচ্ছে বাকিগুলো এমনি পারবে আমার বিশ্বাস। চলো দেখি। ঠিক আছে রেডি তো? দাঁড়ার ম্যাথ মজা আছে অনেক। sin স্কয়ার 3 ডিগ্রি যোগ sin স্কয়ার 9 ডিগ্রি। ঠিক আছে? যোগ ডট 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 sin স্কয়ার 177 ডিগ্রি। এখন আমি যেটা কোশ্চেন করলাম সেটা হচ্ছে এদের মান কত, আর মানটা কিভাবে বের করব? পারবা এর মান বের করতে? হ্যাঁ ভাইয়া পারবো। কিন্তু কথা হচ্ছে তুমি 177 ডিগ্রি পর্যন্ত তুমি প্রত্যেকটা জিনিস লিখতে পারবা, তোমরা পেজে জায়গা হবে না তো। ওইভাবে করব না। আর কিভাবে করবা? আর তোমরা চাইলে এই সমান্তর ধারক পদ সংখ্যা বের করে ফেলতে পারবা না? জি আমি চাইলে আমি তোমাদের জন্য কি হেল্প করে দিই ম্যাথটা। টোটাল পদ সংখ্যা বের করি আমি এইভাবে, সর্বোচ্চ পদ মাইনাস সর্বনিম্ন পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত বলো তো এখানে? সাধারণ অন্তর কত ভাইয়া? অন্তর না অনুপাত? সাধারণ অন্তর, কারণ এখানে দেখো 3 থেকে 9 9 থেকে 15, আমি একটা পদ যদি বাড়াই sin স্কয়ার 15 তাহলে ঠিক আছে। যোগ ডট 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 ডট, কারণ সাধারণ অনুপাত তো মিলবে না এখানে। আচ্ছা অনুপাত হলে প্রথম পদ হইলে মিলে যায় আর কি। আচ্ছা টোটাল টার্ম বের করার জন্য আমি যেটা করি, সর্বশেষ পদ লাস্টের পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 6 না? জি ভাইয়া। 6 যোগ 1। বলো তো এখানে কত আসে? 174। 174 কে যদি 6 দিয়ে ভাগ দাও 29, কারণ 180 তো হচ্ছে 30। 29 যোগ 1 30 এখানে টোটাল 30টা পদ আছে। 30টা পদ তুমি যদি হাতে করো দেখবা এখানে 30টা পদ আছে। আমি টোটাল টার্মটাকে বের করে দিলাম। তো টার্মটা বের করার একটা কারণ আছে, কারণ টার্ম বের করতে পারলে আমি অ্যানসার জানি। আমি টোটাল পদ সংখ্যা বের করে ফেলতে পারি, অ্যানসার আমার মুখস্থ। এমসিকিউ তে অঙ্ক চলে আসতে পারে, যে বিভিন্ন ভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বা ইত্যাদি বিশ্ববিদ্যালয় চলে আসতে পারে। আসলে কি করতে হবে? আর যারা হাদারাম বলো ওরা কি করবে? এই অঙ্কগুলা
করতে যাবে, কারণ এই অঙ্কগুলো করার মতো সুযোগ নেই, তো তার সময়গুলো নষ্ট হবে। বাট যে আসলে বুদ্ধিমান, বারবার মেসেজ পড়াই কি, হ্যাঁ, যে আসলে বুদ্ধিমান সে যা করবে, এখানে টোটাল টার্ম বের করবে। এখানে টার্ম আছে কয়টা? 30টা। আমার কোন একজন বুদ্ধিমান ব্যক্তি বলতো এখানে এটার অ্যান্সার কত হবে? বলতে পারবা? 30টা পদ থাকলে অ্যান্সার কয়টা কত হবে? এটার অ্যান্সার হবে 15। এখানে আমরা জোড়া বানাবো। এ sin 3 ডিগ্রির সাথে আমরা এখানে দেখো তো, যদি 6 করে, হ্যাঁ দেখো তো 3 ডিগ্রি থেকে যদি 6 করে বাড়তে থাকে, একটা পদ কিন্তু sin 93 ডিগ্রি, 93 ডিগ্রি পাবো। 93 ডিগ্রিকে কি লেখা যাবে? sin 93 ডিগ্রিকে কিন্তু চাইলে লেখা যাবে cos 3 ডিগ্রি, cos স্কয়ার 3 ডিগ্রি, cos স্কয়ার 3 ডিগ্রি। এটাকে যোগ করলে আসবে 1। সো এরকম জোড়া হবে কয়টা? জোড়া হবে কিন্তু 15 জোড়া। এখানে টোটাল 30টা পদ আছে, টোটাল টার্ম হচ্ছে 30, জোড়া হবে 15টা। 15টা জোড়া হইলে অ্যানসার কত আসবে? অ্যানসার আসবে 15। আমি কি পুরোটা করে দিব? স্যার একটু আবার বুঝিয়ে দিন তো এই জিনিসটা। আচ্ছা হ্যাঁ, বলতেছি। প্রথম কথা দেখো, এখানে হচ্ছে প্রথমে পদ হচ্ছে sin স্কয়ার 3 ডিগ্রি, sin স্কয়ার 9 ডিগ্রি, sin স্কয়ার 15 ডিগ্রি, এবার ডট 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 গিয়ে sin স্কয়ার 177 ডিগ্রি পর্যন্ত গেছে। এখন আমার প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে এখানে 3 ডিগ্রি থেকে 177 ডিগ্রি পর্যন্ত গেল, এখানে টোটাল পদ সংখ্যা কয়টা, টোটাল কয়টা টার্ম আছে এখানে? এটা হচ্ছে একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, এখানে টোটাল টার্ম কয়টা, পদ কয়টা? সো আমি পদ বের করলাম হচ্ছে শেষ পদ, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই কি? ডিফারেন্স। ভাইয়া 2700 হয়। ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1। সো আকিলে কি এটা বুঝছো কিভাবে আমি টোটাল টার্ম বের করছি? স্যার এটা বুঝছি, 15টা বুঝি নাই। হ্যাঁ 15 আমি এখন করাইনি, ফর্ম করাবো। আলিফ কি বলতেছি বল। ভাইয়া sin স্কয়ার আর 2700 হয়, যোগ সাইন্স 2700 হয়? সিরিয়াসলি? আমার অ্যানসার আসবে 15। আচ্ছা আমি একটা করি, ওইটা আমি একটা করি। আমি এই sin 3 ডিগ্রিকে আমি নাম দিচ্ছিলাম T1। ওকে, ত্রিকোণমিতিক টার্ম 1, টার্ম 1 ইকুয়াল টু কত? sin স্কয়ার 3 ডিগ্রি। কারো কোনো আপত্তি আছে? নাই। এখন T16 কত হবে কেউ বলতে পারবি? T16 হবে sin স্কয়ার a প্লাস a মানে হচ্ছে 3, a প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ইনটু d, n মাইনাস 1 মানে হচ্ছে 15, 15 ইনটু d মানে কত? d কত এখানে? d কিন্তু 6। T16 কত? T16 হচ্ছে sin স্কয়ার 3 প্লাস 15 ইনটু 6। কিভাবে আমি 16 নম্বর পদটা বের করলাম? a প্লাস n মাইনাস 1 ইনটু d, n তম পদ বের করার সূত্র দিয়ে। বুঝছস? 16 নম্বর পদ কিভাবে বের করছি বুঝছস? হ্যাঁ। যদি তোদের কাছে কঠিন লাগে তাহলে আমি এগুলো পরে দেখাবো, এগুলো এক মিশনের জিনিস। আমি বুঝছস এটা 16 নম্বর পদ কেমনে বের করছি? জি স্যার বুঝছি। ভেরি গুড। a প্লাস n মাইনাস 1 ইনটু d, তোরা সমান্তর ধারা পড়ছস। তো আমি এটা তো সমান্তর ধারা, দেখ 3 থেকে 9 হচ্ছে 6, আবার 9 থেকে 15 এটার পার্থক্য 6, তার পার্থক্য সেম হলে সমান্তর ধারা না? সমান্তর ধারা, এটা সমান্তর ধারা। তাহলে T1 হচ্ছে sin স্কয়ার 3 ডিগ্রি, আর T16 কত আসছে? 3 প্লাস 15 ইনটু 6, এটা কত আসছে জানো? sin স্কয়ার 93 ডিগ্রি না? জি sin স্কয়ার 93 ডিগ্রি। আচ্ছা এখন আমরা বলতো sin স্কয়ার 93 ডিগ্রিকে কি লেখা যায়? 90 প্লাস, sin স্কয়ার 90 প্লাস 3 ডিগ্রি লেখা যায় না? হ্যাঁ তার মানে কি cos স্কয়ার 3 ডিগ্রি, ঠিক না? আমার কোশ্চেন বুঝে গেছে? cos স্কয়ার 3 ডিগ্রি। তাহলে যদি আমি 1 নম্বর পদ আর 16 নম্বর পদকে যোগ করি, আমি অ্যানসার কত পাবো? 1।
তাহলে এখন আমি লিখি t1 যোগ t16 ইজ ইকুয়াল টু কত sin স্কয়ার 3 ডিগ্রি যোগ cos স্কয়ার 3 ডিগ্রি অ্যানসার হচ্ছে 1। এইবার আমি যদি তোমাদেরকে t2 আর t17 নম্বর পদটা বের করে দেই, বাকিগুলো তোমরা নিজেরা নিজ দায়িত্বে বের করে ফেলতে পারবা না, এভাবে ডট ডট দিয়ে দিবা, এভাবে দেখবা আলটিমেটলি সবগুলো পদের যোগফলই 1 আসতেছে। t2 কত, t2 হচ্ছে sin স্কয়ার 9 ডিগ্রি। এখন t17 বের করতে পারবা? t17 টা বের করে বলো তো আমাকে একজন, ওই যে আগের মতো 17 নম্বর পদ a + n - 1 * d মানে হচ্ছে 3 + 17 - 1 * 6। এখান থেকে বলো তো 17 নম্বর পদের মান কত, আমাকে একটু জানাও। t17 এর মান কত? t17 কত আসে বলো তো? স্যার cos 99 আসছে না? cos 9 ডিগ্রি sin স্কয়ার 99, sin স্কয়ার 99 কি লেখা যায়? 90 যোগ 9 তাহলে cos স্কয়ার 9 ডিগ্রি। এবার বলো তো এটার মান কত আসবে? এটার মানও কিন্তু 1 আসবে। তো আলটিমেটলি এখানে পদ সংখ্যা আছে 30টা, জোড়া কয়টা হবে বলতে পারবা? জোড়া হবে 15টা। সেটা 15 জোড়ার মান কত হবে? প্রত্যেকটা জোড়ার মান 1, 15 জোড়ার মান হচ্ছে টোটাল। আলটিমেটলি এই পদের সংখ্যার মান কত হবে? যোগফল কত হবে? 15। বুঝতে পারছো? আমি আর বাকিটুকু করব না, বাকিটুকু তোমরা পরীক্ষায় আর বেশি করে দেখানো হবে, পরীক্ষায় 2-3টা পদ পর্যন্ত করলেই চলবে আর কি। বাকিগুলো আমি বুঝতে পারছো অঙ্কটা কেমনে করতে হবে? হ্যাঁ। এই অঙ্কগুলার এই কমন প্যাটার্ন হচ্ছে এইটা। আমি সবচেয়ে বড়টা দিছি। আমি যদি আগে 15 পদ 16 পদ এগুলো দেখে আসতাম তাহলে আরেকটু বেশি ইজি হতো তোমাদের জন্য। আরেকটা করবা, এরকম আরেকটা প্র্যাকটিস করবা? এমনিতে এই ম্যাথটা কি বুঝছো? এই ম্যাথটা বুঝতে আমি একটা ছোট এবার একটা দিই, ছোট একটা দিলে তোমরা দ্রুত বের করে দিতে পারবে অ্যানসার। এই ম্যাথটা বুঝছো? আচ্ছা ভাই একটা ছোট জি একটা স্যার বুঝছি। হ্যাঁ আমি অনেক বড় দিছি, তো আমি প্রথমে একটু বড় দিচ্ছি, আমার মনে হয় ছোটটা দিলে ভালো হতো। এবার তোমাদের বই থেকে একটা দিই, তোমাদের বইয়ে একটা আছে একটু ছোট আকৃতির, ওইটা দিয়ে ওইটা অনেক ইজি, ওইটা তোমরা ইজিলি পারবে। ওইটা হচ্ছে তুমি যদি ফর্মুলা যে ত্রিকোণমিতি আমি যে ফর্মুলাগুলো দিলাম ওই মানে ধারার ফর্মুলা ছাড়াই নরমালি করা যায়। কোশ্চেনটা একটু বের করি। হ্যাঁ দেখো, এবার কোশ্চেনটা দেখো, sin স্কয়ার 10 ডিগ্রি যোগ sin স্কয়ার 20 ডিগ্রি যোগ ডট 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 sin স্কয়ার 80 ডিগ্রি। এটা করো তো দেখি। এইটা তুমি চাইলে নরমালি একদম ডিরেক্ট করে ফেলতে পারো, কারণ এখানে পদ কয়টা? পদ হচ্ছে অল্প কয়টা, মাত্র 9টার কয়টা পদ আসবে এখানে? 8টা পদ আসবে না, 8টা পদ করে ফেলতে পারো ডিরেক্ট। অথবা তুমি আমার মতো ফর্মুলা দিয়ে করতে পারো, t1 এর সাথে t এটা যোগ করবা t8। তো প্রথমে টোটাল টার্ম বের করতে পারো, চাইলে টোটাল টার্ম বের করে ফেলো। ভাই একটু করাই দিবেন? এটা হ্যাঁ করা দিচ্ছি। টোটাল টার্ম কয়টা আছে বলো তো এখানে? টোটাল পদ 80 - 10 ডিভাইডেড বাই 10 যোগ 1। এটা বুঝছো? 8টা। এখানে টোটাল 8টা পদ আছে। বাপি বুঝছো? টোটাল টার্ম বের করছি। শেষ ভাই আমি পদ এতক্ষণ ভয়েস শুনছি, কিছু দেখতে পাইনি ভাইয়া, নেট ছিল না। ও আচ্ছা, এবার দেখো আমার হচ্ছে এই হচ্ছে আবার ধারা, ধারাটা দিল। এখন বলছে এই ধারার হচ্ছে মান কত, এই ধারা যোগফল কত। আমি প্রথমে একটা কাজ করি, যেহেতু এটা সমান্তর ধারা দেখতেছি 10 20, তো আমি এই ধারার টোটাল পদ কয়টা আছে আগে বের করি। তো পদ বের করলাম হচ্ছে লাস্টের পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই তাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে 10, 10 থেকে 20 এর মাঝখানে পার্থক্য হচ্ছে 10 যোগ 1। এইভাবে করে হচ্ছে আমি টোটাল টার্ম বের করব। এখানে হচ্ছে 8টা পদ আছে টোটাল। তুমি গণে দেখবা 8টা, sin স্কয়ার 10 sin স্কয়ার 20 এভাবে গণে দেখবা 8টা পদ আছে। আমি 8টা পদ বের করলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমি t1 আর হচ্ছে t1 আর t8 করি। t1 আর t8 কে যোগ করলে কত আসে বলো তো? sin স্কয়ার 10 ডিগ্রি। 39 না sin স্কয়ার 10 ডিগ্রি, আরে বেটা এটা যদি t1 আর ও t8 আচ্ছা sin স্কয়ার 10 Sorry, ডিগ্রি আর হচ্ছে এটা হচ্ছে t8।
T8 আর হচ্ছে T1, এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই পার্ট, এটা হচ্ছে sin স্কয়ার 80 ডিগ্রি। এখন আমরা যে কাজটা করব এই জিনিসের যোগফলটা বের করার জন্য আমরা যে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে sin স্কয়ার 80 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি লিখতে পারি না? হ্যাঁ আমরা এটা যেটা করব sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি হোল স্কয়ার করে দিব। আর বলো তো sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি করলে কি আসবে, cos 10 ডিগ্রি। হ্যাঁ ভাই হোল স্কয়ার করলে কি আসবে, cos স্কয়ার 10 ডিগ্রি। ভাইয়া 4 আসবে এবার অ্যান্সার। হ্যাঁ স্যার, আমি ধরে বললাম না, তুমি যে তোমার এমসিকিউর সময় তুমি যেটা করবা, ওই সাইডে অল্প জায়গা থাকে তো অল্প জায়গার মধ্যে তুমি আগে বের করো টোটাল টার্ম কয়টা আছে। টার্ম যদি 30টা থাকে অ্যানসার কত, 15। টার্ম 8টা থাকলে অ্যানসার হচ্ছে, আচ্ছা আমি এটা করি। তো T1 আর T8 কে যোগ করলে কত আসবে, 1। তুমি যদি T2 আর T7 কে যোগ করো অ্যানসার আসবে 1। T3 আর T6 কে যোগ করো অ্যানসার আসবে 1। T4 হ্যাঁ, আর T4 আর T5 কে যোগ করো অ্যানসার কত আসবে, 1। এগুলো তোমাদের কাজ। তুমি T2 বের করে যে T2 হচ্ছে sin স্কয়ার 20 ডিগ্রি আর T7 হচ্ছে sin স্কয়ার 70 ডিগ্রি। 70 ডিগ্রি না, যোগ করলে দেখবে যে আবার sin আর cos কে যোগ করলে 1ই আসবে। বুঝতে পারছো? জি এখন পারবো। ঠিক আছে, আবার এটা হচ্ছে সহজটা। আর একটু আগে আমি একটা কঠিন করাইছি, তুমি তাহলে রেকর্ডটা দেখে নিও, রেকর্ডটা দেখে কি করবা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তাহলে আমি আরো দুইটা ম্যাথ দেখাই আজকে। আর কয়টা, আর হচ্ছে 2-3টা ম্যাথ দেখাবো ভালো ভালো। এরপরে হচ্ছে শুনো, ইম্পর্টেন্ট কথা বলি। আমরা এখন যে চ্যাপ্টার, আমরা বুঝতেই পারতেছি আমি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতেছি ইন্টারের জন্য প্লাস অ্যাডমিশনের জন্য। ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এই 3 জায়গায় আমি কোনো ছাড় দেই না সাধারণত। সো তোমরা যেটা করবা, তোমরা আলাদা একটা খাতা করতে পারলে ভালো। যেটা করবা, আমি প্রতিদিন কিছু এইচডব্লিউ দিব এবং যত বেশি সম্ভব অঙ্ক করবা, করে ওই খাতার মধ্যে সবগুলো থাকবে, মানে ত্রিকোণমিতির সবকিছু এখানে থাকবে। এবং আমি যখন ডিফারেন্সিয়েশন যাবো, ডিফারেন্সিয়েশন সবকিছু একটা খাতা থাকবে, গ্রাফে সবকিছু একটা, মানে খাতার কোন একটা জায়গা থাকবে এরকম আর কি। ম্যাথের জন্য একটা আলাদা খাতা বানাই ফেলতে পারো, বাসা প্র্যাকটিসের জন্য। আমি ত্রিকোণমিতি আজকে খুব এইচডব্লিউ দিতে পারি, ওগুলো সবগুলো করতে হবে, করে নেক্সট ক্লাসে দেখাইতে হবে, গ্রুপের মধ্যে ছবি টবি দিতে হবে। এই হচ্ছে কি কথা। সো ত্রিকোণমিতির ক্ষেত্রে আর কোনো খাতা বানাইতে হবে মাস্ট। আমি এই স্থানগতির ক্ষেত্রে খুব বেশি কিছু বলি না, বাট ত্রিকোণমিতি যেহেতু আমরা আগে 6.1 গুলো শেষ করেছি, 6.1 এর সহজ সহজ জিনিস ছিল, 7 এ ঢুকছি, এখন থেকে কিন্তু খাতা বানাইতে হবে, সবগুলো প্র্যাকটিস সব ওখানে রাখতে হবে, ঠিক আছে? আমরা আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা একটা কঠিন ম্যাথ দেখবো কিনা, একটা কঠিন ম্যাথ দেখি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলতে মানে কঠিন, একটু কঠিন না, পারলে তো সহজই। cos cot আছে কত, 19 থিটা পর্যন্ত আছে। আমি এখানে লিখি, দেওয়া আছে 20 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। এই জিনিসটা দেওয়া আছে, এখন তোমাকে বলতেছে যে এই জিনিসটা মান বের করতে বলতেছে, cot থিটা cot 3 থিটা ফাইভ থিটা ডট 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 কোন পর্যন্ত গেছে, cot 19 থিটা। কোশ্চেনটা বুঝছো? কোশ্চেন বুঝছো কি বলছে? ভাইয়া প্লাস মাইনাস কিছু নাই? না সবগুলো গুণাকারে আছে, বলছে এই জিনিসের মান বের করতে। এইটা কিন্তু আগের টাইপের ম্যাথ না, আগেরটা থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটার মধ্যে কি হবে বুঝছো, এটার মধ্যে তুমি cot-টা 10 এ বানাইতে হবে, 10 চলে আসবে অটোমেটিক কোনো একটা হবে, আসার পরে cot আর 10 কাটাকাটি চলে যাবে, বুঝছো? এই কোশ্চেনটা বুঝছো, এই জিনিসের মান বের করতে বলছে। সো আমি করব। জি ভাইয়া। আমি তাহলে দেখো, আমি যেটা করব, প্রথম পদ আর লাস্টের পদ নিয়ে প্রথমে আগে তোমাদের একটু ক্যালকুলেশনটা দেখাই যে ম্যাথের ক্যালকুলেশন কেমন করতে হয়।
প্রথম পদ হচ্ছে cot থিটা, লাস্টের পদকে cot 19 থিটা। ঠিক আছে, চলো আমি এই দুইজনের গুণফল কি হয় আগে সেটা দেখি, তারপর হচ্ছে সেকেন্ড ওয়ান আর সেকেন্ড লাস্ট ওয়ান, এভাবে করে করে আমি গুণফলগুলো কি হয় সেটা দেখবো। ঠিক আছে, চলো প্রথমে আমি দেখি cot থিটা ইনটু cot 19 থিটা। আচ্ছা, এই জিনিসের গুণফলটা বের করা দরকার তোমার। এখন আমাকে বলো তো 20 থিটা মানে যদি পাই হয়, 19 থিটা মানে কত? পাই মাইনাস থিটা না? তোমরা শুনতেছো? 20 থিটা মানে যদি পাই হয়, 19 থিটা মানে কত? পাই মাইনাস থিটা না? জি ভাইয়া। ঠিক আছে, আমার কথা ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি যেটা করব, cot থিটার জায়গায় cot থিটাই থাকুক, 19 থিটার জায়গায় কি বসাবো? cot পাই মাইনাস থিটা। ঠিক আছে, ঠিক লিখছি? এই যে 19 থিটা, কারণ দেওয়া আছে 20 থিটা ইকুয়াল টু পাই, তাহলে 19 থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা। তোমরা একমত কিনা বলো? জি স্যার, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এবার আমাকে বলো পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টের কোণ? সেকেন্ড কোয়াড্রেন্ট। জি ভাইয়া। সেকেন্ড কোয়াড্রেন্টের cot নেগেটিভ, তাহলে এখানে আলটিমেটলি কি আসবে? cot স্কয়ার থিটা। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ঠিক না? ঠিক আছে, এইবার এটা হচ্ছে আমি প্রথমে এর জন্য করলাম, cot থিটা cot 19 থিটাকে করলে কি আসে? মাইনাস cot স্কয়ার থিটা। এইবার যদি আমি সেকেন্ড পদটা কি? cot 3 থিটা, আর ওখানে সেকেন্ড লাস্ট পদ কি? সেকেন্ড লাস্ট পদ কিন্তু cot 17 থিটা। 17 থিটা না? 17 থিটা। তাহলে হচ্ছে এবার হচ্ছে cot 3 থিটা ইনটু cot 17 থিটা করলে কি আসবে বলো তো? cot 3 থিটা ইনটু 17 থিটাকে কি লেখা যায় বলো তো? 17 পাই থিটাকে মাইনাস লেখা 3। যায় পাই মাইনাস 3 থিটা। জি ভাইয়া। তাহলে এটা লিখবে আসবে কি? cot পাই মাইনাস 3 থিটা। আলটিমেটলি এখানে কি আসবে? মাইনাস cot স্কয়ার 3 থিটা। এটা বুঝছো? জি ভাইয়া। সেম একই ভাবে cot 5 থিটার সাথে cot 15 থিটাকে গুণ করলে কি আসবে জানো? মাইনাস cot স্কয়ার 5 থিটা। cot 7 থিটার সাথে যদি গুণ দাও, 7 থিটার সাথে 13 থিটাকে গুণ দিলে কি আসবে বলতে পারবা? আসবে হচ্ছে তোমার মাইনাস cot স্কয়ার 7 থিটা। এবার যদি তুমি cot 9 থিটার সাথে যদি cot 11 থিটার গুণ দাও, আসবে মাইনাস cot স্কয়ার 9 থিটা। 9 থিটা। তাহলে আমি পাইলাম এই জিনিসটা পাইলাম, cot স্কয়ার মাইনাস থিটা, cot স্কয়ার মাইনাস 5 থিটা, cot স্কয়ার মাইনাস 3 থিটা, cot স্কয়ার মাইনাস 7 থিটা, cot স্কয়ার মাইনাস 9 থিটা। এই জিনিসগুলো পাইলাম না? জি ঠিক ভাইয়া। আছে, জি। এবার আমরা cot 10 থিটার কি হবে? না, ও, এটা cot নাই। এইটা আসলো তো। এবার আমি বললাম না এই ম্যাথটা একটু কঠিন। কঠিন না মানে হচ্ছে এটা তুমি যদি ধাপে ধাপে করো তাহলে সহজ। তার মানে আমি আলটিমেটলি এখানে অনেকগুলো পদ ছিল, সবগুলো পদ থেকে আমি মাত্র 5, এখানে ছিল কিন্তু 10টা পদ। খেয়াল করছো কিনা? 10টা পদ থেকে পাইলাম কয়টা? 5টা পদ। মানে প্রথমে পদ সংখ্যা কমায় ফেলছি না, অর্ধেক বানায় ফেলছি। এবার এটাকে আমি আবার 10 এ কনভার্ট করব। চলো এবার দেখি সেটা, সেই কনভার্সনটা দেখি। সুতরাং এই জিনিসটা তোমাদের মাথায় আছে, আমি তাহলে মুছে ফেলতেছি। মুছে আমি আবার নতুন করে লিখতেছি। জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই তালহার শ্বাস প্রশ্বাস পাওয়া যাচ্ছে না কেন? আল্লাহ কি কই গেছে আল্লাহ জানে, ঘুমাই গেছে কিনা। আচ্ছা, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কিন্তু ছিল এইটা। এই যে এইটা ছিল না, তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? এটার পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস cot স্কয়ার থিটা ইনটু মাইনাস cot স্কয়ার 3 থিটা ইনটু মাইনাস cot স্কয়ার 5 থিটা ইনটু মাইনাস cot স্কয়ার 7 থিটা। আরেকটা কি লিখতে পারি? মাইনাস cot স্কয়ার 9 থিটা। ঠিক আছে? আমার লাইন ঠিক আছে? লেখা ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার তুমি আমাকে একটু কথা বলো, এই সবগুলো মাইনাসকে যদি গুণ করি আলটিমেটলি একটা মাইনাস থাকে না? 5টা কত? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা মাইনাসকে গুণ করলে কত আসবে?
মাইনাস মাইনাস থাকবে, এই মাইনাসের সাথে কাটাকাটি, এই মাইনাসের সাথে কাটাকাটি, কিন্তু একটা মাইনাস কিন্তু থেকে যায়। আচ্ছা তাইলে আলটিমেট একটা মাইনাস আমি বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা আবার একটা কাহিনী করব। কি কাহিনী করা যায় বলো তো? আচ্ছা তুমি আমাকে বলো 20 থিটা ইকুয়াল টু যদি এটা হয় পাই হয়, তাহলে 5 থিটা মানে কত? 5 থিটা মানে পাই বাই 4 না? আমি 4 দিয়ে ভাগ করলাম সবাইকে, 4 দিয়ে সবাইকে ভাগ করলাম। 20 থিটা মানে যদি পাই হয়, তাহলে 20 থিটাকে 4 দিয়ে যদি ভাগ করি, 5 থিটা মানে পাই বাই 4, 5 হয়, হ্যাঁ। পাই বাই 4, ঠিক আছে না? ঠিক আছে। জি। এবার দেখো তো, আমার হচ্ছে cot স্কয়ার মাইনাস একটা আছে, মাইনাস cot স্কয়ার থিটা ইনটু cot স্কয়ার 3 থিটা। এরপর আছে কিন্তু cot স্কয়ার 5 থিটা। 5 থিটার জায়গায় আমি কত বসাইতে পারবো? cot স্কয়ার পাই বাই 4 বসাইতে পারবো না? 5/4 আমি বসাই দিলাম cot স্কয়ার পাই বাই 4। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করো, বুঝছো? আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বারবার জিনিসগুলো নিয়ে আসতেছি। জি। জি ভাই তাহলে আমি 5 থিটার জায়গায় বসাই দিলাম পাই বাই 4। এইবার একটা কাহিনী করব। কি কাহিনী? 7 থিটাকে আমরা একটু চেঞ্জ করব। চলো 7 থিটাকে চেঞ্জ করি। 7 থিটাকে কি লেখা যায় বলো তো? আচ্ছা একটা কাজ করি তো, 20 থিটা ইজ ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু কত এটা বলো তো আমাকে? পাই বাই 2, বুঝছো? হ্যাঁ ভাই 20 থিটা ইজ ইকুয়াল টু পাই হলে 10 থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। 2 দ্বারা ভাগ করছি। আচ্ছা যদি 10 থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হয়, তাহলে 7 থিটাকে কি লেখা যায়? 7 থিটাকে কি লেখা যায়? পাই বাই 2 মাইনাস 3 থিটা না? জি। পাই বাই 2 মাইনাস 3 থিটা লেখা যায় না 7 থিটাকে? বুঝতে পারছো? এইবার cot স্কয়ার 7 থিটার জায়গায় কি লেখা দেব? cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 7 থিটা। এবার cot স্কয়ার 9 থিটার জায়গায় কি লিখবো? ভাইয়া ওইটা 3 থিটা হবে তো। সরি 3 থিটা। আর 9 থিটার জায়গায় কি লিখতে পারবো? 10 থিটা ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, 9 থিটা ইজ ইকুয়াল টু কি হবে? পাই বাই 2 মাইনাস থিটা না? 2 মাইনাস থিটা। পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে আমি লিখতে পারি cot স্কয়ার পাই বাই 2 মাইনাস থিটা। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ ভাই এবার আমাকে একটা কথা বলো তো, cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটার মান কত আসবে? 10 স্কয়ার 3 থিটা না? হ্যাঁ সবাই একটু বলো, cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটার মান কত আসবে? 10 স্কয়ার 3 থিটা। বুঝতে পারছো? পাই বাই 2 সাথে হিসাব করলে জি cot ভাই, 10 হয়ে জি। যাবে। সবাই কি ঠিক আছে। সবাই কি রেসপন্স করতেছে? সবাই কি বুঝতেছো? হ্যাঁ সবাই জি। বুঝতেছো? cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটার জায়গায় কি লিখতে পারবো? 10 স্কয়ার 3 থিটা। আর cot স্কয়ার পাই বাই 2 মাইনাস থিটার জায়গায় কি লিখতে পারবো? 10 স্কয়ার থিটা। হ্যাঁ সবাই ক্লিয়ার? লিখছি। জি ভাই তাহলে আমি এখানে লিখে দেই 10 স্কয়ার থিটা 3 থিটা ইনটু 10 স্কয়ার থিটা। এবার আমাকে একটা কথা বলো তো, ভাইয়া এখানে একটা মাইনাস ছিল, লাস্টে যে -1 আসে না? হ্যাঁ মাইনাস 1 আসবে। ভেরি গুড। cot স্কয়ার থিটা 10 স্কয়ার থিটাকে গুণ করলে কি আসবে? 1। কারণ cot স্কয়ার থিটা মানে তো 1 বাই 10 স্কয়ার থিটা। বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করো। cot স্কয়ার থিটা ইনটু 10 স্কয়ার থিটা করলে কি আসবে? 1। cot স্কয়ার 3 থিটা ইনটু 10 স্কয়ার থিটা করলে কি আসবে? 1। গুণ করলে সব বাদ। এবার বলো cot স্কয়ার পাই বাই 4 এর মান কত? 1। 1 সবই 1। আগে একটা মাইনাস ছিল, অ্যানসার হচ্ছে -1। জি। অ্যানসার হচ্ছে -1। আচ্ছা আচ্ছা অ্যানসার হচ্ছে -1। এই অঙ্কটা কি বুঝছো? বুঝতে পারছো কিভাবে করলাম? জি ভাই। যে জিনিসটা দেওয়া আছে ওইখান থেকে আমরা আস্তে আস্তে ধাপে 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 অঙ্কগুলোকে ছোট করে নিয়ে আসছি। ঠিক আছে? মানটা আমরা আস্তে আস্তে, এসব প্রথমে 10টা পদ ছিল, 10টা পদকে 5টা পদ বানাইছি, 5টা পদকে আবার আমরা কিলাম অর্ধেকের টেনরা বানাইছি, অর্ধেকের কট বানাইছি, এবার কাটাকাটি করে দিলাম, এভাবে আস্তে আস্তে নিয়ে আসছি। যদি যোগের গুলা থাকে, যোগের গুলা থাকলে তো সাইন কত আনতে হয়, যোগ করলে 1 হয়, আর এরকম যদি গুণে থাকে তাহলে আমরা চাইলে করতে পারবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? কিন্তু ভাইয়া
জি। এখানে যেরকম আমি 19 পদ পর্যন্ত নিলে একটু ছোট হচ্ছে, এরকম যে অনেক বড় পদ দিয়ে দেয়। হ্যাঁ তুমি বলতেছো কি অনেক অনেক বেশি পদ যদি গুণ থাকে তাহলে কি হবে? হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে তোমার যেমন আমি একটা অঙ্ক চাইলে দেখাতে পারি, এখন দেখাবো নাকি? তাহলে হচ্ছে তোমার হচ্ছে জেনারেল কোন একটা ফরম্যাট থাকবে। ওই যে তুমি একটু আগে আমি 177 ডিগ্রির ক্ষেত্রে একটা ছিল মনে আছে, 177 ডিগ্রি পর্যন্ত গেল। ওর ক্ষেত্রে আমরা যেভাবে ডিরেক্ট বের করে ফেলছি না, যে প্রথম পদ আর 16তম পদ এক হয়, এরকম আর কি ডিরেক্ট ফরম্যাট থাকবে আর কি। যে দেখবা যে কি এমন অবস্থা হবে যে ওই অঙ্কের মধ্যে এমন কিছু থাকবে যেখানে প্রথম পদ ইনটু মনে করো 30টা পদ আছে, 29তম পদ বা 29তম পদকে গুণ করলে বা 16তম পদকে গুণ করলে দেখবা 1 হয়ে যেতেছে। এভাবে করে করে তুমি ডিরেক্ট আর কি অ্যানসারটা বলতে পারবা। কিন্তু তোমার কাছে এত বড় অঙ্ক দিলে তো তুমি সবগুলো করা সম্ভব হবে না, বুঝতেই পারছো আশা করি। তখন আর কি এরকম কোনো একটা ফরম্যাট দেওয়া থাকবে। একটা অঙ্ক আমার কাছে আছে এরকম, এখানে হচ্ছে 2n - 1 সংখ্যক পদ আছে, বুঝছো? ওই অঙ্কটা আর কি ওইভাবে করা যায়, কিন্তু আমার আজকে মানে এনার্জি নেই। এই ভাই 2 ঘন্টা ফেল। সো ভাই আজকে বসো, rest নাও। আমার খারাপ লাগতেছে। ভাই টুপিটা খুলো, ভালো লাগবে অনেক ভাই, এমনি মাথাটা গরম থাকবে, বুঝো নাই? মাথা চুল ছোট, ভালো লাগে না। ভাই এটা আমরা তোমার ক্লোজ ছোট ভাই, এখানে তোমরা বুঝি এমন করবো? আমি তো টুপি ছাড়া কালকে ক্লাস নিলাম, লাস্ট ক্লাস সেটাই নিলাম। তো। আচ্ছা তাহলে হচ্ছে মোটামুটি অনেকগুলো টাইপ করার চেষ্টা করছি। এখন তোমাদের একটা বাস্তবতা বলি, বাস্তবতা হচ্ছে যে কি ত্রিকোণমিতিতে আমার পক্ষে সবগুলো অঙ্ক টাচ করা সম্ভব না, কারণ অনেক বেশি অঙ্ক। তো তোমাদের নিজেদের নিজ দায়িত্বে অনেক বেশি অঙ্ক নিজেদের থেকে প্র্যাকটিস করতে হবে। আমি সর্বোচ্চ পরিমাণ অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি যখন আমাদের ওই নটরডেমের টিচার কাছে পড়তাম, তা আমাদেরকে এরকম একটা চ্যাপ্টার থেকে 3-4টা অঙ্ক করে দেওয়া হতো। 3-4টা করে দিয়ে বলতো বাকিগুলো ট্রাই করে আসবা, সমস্যা হলে দেখাবা। তা আমরাও সমস্যা দেখাইতাম না, তো এই সমস্যাগুলো জমতে থাকতো। তো আমি চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ অঙ্ক একটা ক্লাসে করে দেওয়ার যে কটা যায় আর কি চেষ্টা করছি। এখন তোমাদের বাকিগুলো নিজ দায়িত্ব করতে হবে। আমি কিছু অঙ্ক এসডব্লিউ দিব, এখন ক্লাসটা শেষ হইলে আমি তোমাদের কিছু অঙ্ক এসডব্লিউ দিব, ওগুলো অবশ্যই কালকে জমা দিবা, নিয়ে আসবা। রেকর্ডিংটা অফ করে দিই।